শুরু করা যাক একদম সেকেন্ড সেমিস্টারে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রাটা সত্যি কথা বলতে যেটুকু সিলেবাস আমাদের দিয়েছে সেটা খুবই ইজি, শুধুমাত্র বাকি পেপারগুলো পড়তে হয় বলে এই ইজি টপিকসটাও অনেকের কাছে বার্ডেন মনে হতে পারে। না হলে দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে এটা প্রিলিমিনারি টপিকস বলতে পারো। যে আমার অ্যালজেব্রাতে ঢুকতে গেলে, অ্যালজেব্রা বলে সাবজেক্টে ঢুকতে গেলে যে টপিকসগুলো না পড়লে না হয় সেই টপিকস হচ্ছে দিস ওয়ান। তো বেসিক অ্যালজেব্রার জন্য সিলেবাস কি আছে তার ডিটেলস ডিসকাশন আমরা আগের একটা লেকচারে, রেকর্ডিং লেকচারে বলেছিলাম। আমি বলেছিলাম বেসিক অ্যালজেব্রার জন্য আমরা দুটো বুক নেব। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, মাপা ছাড়া আর কিছু পড়বে না, এখানে কেউ মাপা ছাড়া অন্য কোনো বই পড়াবে না। আরেকটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, আরেকটা পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। তো আমাদের সিলেবাসে আছে ইউনিট 1-এ ক্লাসিক অ্যালজেব্রা, ইউনিট 2-তে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আর ইউনিট 3-তে লিনিয়ার অ্যালজেব্রা। তোমরা যদি কেউ বলে যে স্যার বইগুলো তো বেশ মোটা মোটা, তাহলে এত বড় বুক একটা বই ধরো এমন দেখতে, তাহলে এত বড় বুক কি পুরোটা আমাদেরকে পড়তে হবে? আমি বলছি না। তো কতটা পড়বে? 20% হয়তো পড়বে, তাও বেশি যেন বলে ফেললাম। তার মানে এই বুকটাতে আমার কত কি আছে, আমরা কত পেজ পর্যন্ত পড়বো যদি বলো। ইউনিট ওয়ান যেটা আমাদের, সেই ইউনিট 1টা আছে শুধুমাত্র, একটু বেশি যেন বলা হয়ে যাবে তবু আমি তোমাদেরকে বলছি, 50 পেজ পর্যন্ত। ইউনিট 1 আমাদের 50 পেজ পর্যন্ত পড়তে হবে। ইউনিট 1 কত নাম্বার আছে? 25 মার্কস। অতিরিক্ত এত নাম্বার দেওয়ার কোনো মানে নেই। দীর্ঘদিন পড়ানো হয়েছে, তখন ছিল হার্ডলি 15 নাম্বার, 10 নাম্বার। এখন এটা 75, যেহেতু পরীক্ষা হচ্ছে তার কারণে 25 মার্কস হচ্ছে এইটুকু পেজ রে বাবা, এইটুকু। ইউনিট 1। ইউনিট 2 কি আছে? লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা শুরু হবে একদম মাঝখানের পর থেকে। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে তোমাদেরকে ধরে নেওয়া হয়েছে যে তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা দারুণ জানো, মানে কেউ আটকাতে পারবে না তোমাদেরকে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেহেতু খুব ভালো জানো, তোমরা যেন এইচএস এ সব ফাটাফাটি পড়ে এসছো, আদৌ পড়নি, কারণ লকডাউন সিচুয়েশন ছিল ওই সময়গুলোতে। তখন তোমরা এমনিতেও মাধ্যমিক পরীক্ষা দেওনি, হয়তো তার আগের পরীক্ষা দেওনি, হয়তো জানি না দিয়েছো কিনা। তো সেই পরিস্থিতিতে তোমরা অনেক কিছু বাদ দিয়ে এসছো, কিন্তু এখানে ধরে নেওয়া হচ্ছে যে তুমি ডিটারমিনেন্ট খুবই জানো, ওই জন্য ডিটারমিনেন্টটা নেই সিলেবাসে, থাকা উচিত ছিল। এবার ডিটারমিনেন্টটা নেই, তার সঙ্গে আছে কি ম্যাট্রিক্স আছে, তাও আবার ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টার নেই, মানে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা এইসব গল্পগুলো নেই। আছে কি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কটা? 10টা পেজ হবে হার্ডলি। তাহলে ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স 2-তে গিয়ে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, মানে পেজ নাম্বার, এই বইয়ে দুটো ভাগ আছে, আবার 1 থেকে শুরু হয়েছে লিনিয়ার অ্যালজেব্রাটা, আর অ্যাবস্ট্রাক্টটা হয়েছে 1 থেকে শুরু। তো পেজ নাম্বার 83-তে এক্সারসাইজ 3টা আছে, সেখানে তোমার র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এইসব গল্পগুলো আলোচনা করা আছে। মোটামুটি 88 পেজ, এরকম 10খানা পেজ আছে। তারপরে কি আছে? ভেক্টর স্পেস বলে একটা টপিকস আছে। তুমি বলছো স্যার ভেক্টর স্পেস বলে যে টপিকসটা আছে এটা মানে পুরোটা সিলেবাস হয়েছে না, এটা আবার 3 ভাগে ভাগ করেছে। তোমাদের আছে 1, কত নাম্বার? 25 নাম্বার, ইনক্লুডিং ম্যাট্রিক্সের র্যাঙ্ক, তাহলে 25 মার্কস। তো 25 মার্কসের কটা চ্যাপ্টার আছে? 2-1টা নতুন চ্যাপ্টার ঢুকিয়েছে অবশ্য। কটা চ্যাপ্টার আছে? সিস্টেম অফ ইকুয়েশন আর ভেক্টরের ইন্ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি, ওই সব জায়গাগুলো। মানে প্রথম 2 কি 3টে চ্যাপ্টার, তাও ডিটেলসে নেই। আর লাস্টের দিকে যে জায়গাগুলো আছে সেগুলো আবার পরের সেমিস্টারগুলোতে পড়বে, তখন লিনিয়ার অ্যালজেব্রা 2, লিনিয়ার অ্যালজেব্রা 3 এরকম করে লেখা থাকবে। তার মানে এই বুকটা থেকে আমরা কত নাম্বার পাচ্ছি? 50 মার্কস। এখন পড়ছি আমরা কত নাম্বার? 50 মার্কস। এই বই কিন্তু প্রথম দিকে যখন তুমি উল্টাতে যাবে তো তোমাদের মনে হতে পারে যে স্যার আমি মনে হয় ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, লেখাগুলো ওরকম টাইপের একটু, কারণ অ্যালজেব্রাটা একটু অন্যরকম। আমরা যে অ্যালজেব্রা পড়বো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট কথাটির মানে হচ্ছে বস্তু নিরপেক্ষ, বিমূর্ত। তার মানে বাস্তবে সেই বস্তুটাই এক্সিস্ট করে না,
কিন্তু ওরকম টাইপের টপিকস নিয়ে আমরা পড়তে চাইছি, ওই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তো 25 মার্কস, 25 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, 25 হচ্ছে লিনিয়ার, 25 হচ্ছে ক্লাসিক্যাল, তাই তো? তার মধ্যে এই বইয়ের সঙ্গে ওই অ্যাবস্ট্রাক্টের পার্ট হিসাবে, যেহেতু অ্যাবস্ট্রাক্টের সিলেবাসটা অনেক কম হয়ে আছে, তার মধ্যে ইন্টিজার বলে একটা চ্যাপ্টার যেটা তুমি ক্লাসিক্যাল অ্যালজেব্রার বুকটাতে পাবে, বড় চ্যাপ্টার যদিও। তো ইন্টিজার বলে যে চ্যাপ্টার সেটা তুমি এই বুকটাতে পাবে। ওকে, এই বুকের ইন্টিজার আর এখানকার প্রথম দুটো চ্যাপ্টার নিয়ে 25। তাহলে আমরা সেইভাবে করে অ্যাবস্ট্রাক্টটা বলছি, লিনিয়ারটা একদম সহজ। ক্লাসিক্যালের যে পার্টগুলো আছে সেখানে থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি আর কমপ্লেক্স নাম্বার, আমি আগের দিন তোমাদেরকে এগুলো বলেছি। তিনটে টপিকস আছে। হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, ওটা 2015 সালে বই, একটা হবে আমার। হ্যাঁ চলবে, অসুবিধা নেই, ঠিক আছে, খুব একটা পরিবর্তন হয় না। আমার কাছে যে বইগুলো আছে তোমরা বুঝতে পারছো তো, আমি যখন পড়েছিলাম তখনকার বই নয় এগুলো, এগুলো আমার হচ্ছে আপডেটেড ভার্সন। কারণ আপডেট না করলে চলবে না, প্রতিনিয়ত আপডেট করতে হবে। আমিও যদি আমার নিজেকে আপডেট না করি তাহলে আমিও কিন্তু লুপ্তপ্রায় হয়ে যাব। তাহলে নিজেকে আমাকে আপডেট করতে হচ্ছে, বুঝতে পারছো? ইচ্ছা করে না চাইতেও আমাকে আপডেট করতে হচ্ছে, কিছু করার নেই। নাহলে তো আমি বলতে পারতাম যে আমার পুরনো যে বই আছে সেগুলোই হয়ে যাবে। তারপর দুটো তিনটে সেট কেন বই আসছে? কারণ এইগুলো আপডেটেড ভার্সন। মোবাইলে দেখবে মাঝে মাঝে সফটওয়্যারগুলো আপডেট করছে, আর তুমি কি করছো? কন্টিনিউয়াসলি ওই আপডেট ভার্সনগুলোকে ইগনোর করছো, সবসময় ইগনোর করছো। দেখবে একটা সময়ের পরে আর তোমার কাজই করছে না, ওই অ্যাপগুলো কাজই করছে না। সো আপডেট দরকার। তো সেই কারণে খুব পুরনো না নেওয়া উচিত না, কিন্তু তোমার 2015 যদি হয় খুব একটা সমস্যা হবে না। মানে আপডেট করতে হচ্ছে, কিছু করার নেই রে বাবা। ওকে, সো সিলেবাসে আমি আগের রেকর্ডিং ক্লাসটাতে বলে দিয়েছিলাম তোমাদের যে আমার এই সিলেবাসগুলো আছে। কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, এই কটা সিলেবাস পড়াতে বেশি টাইম লাগবে না সত্যি কথা বলতে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিলেশন, ম্যাপিং, ইন্টিজার, আমি যে তোমাদের 50 পেজ পর্যন্ত সিলেবাসে আছে, তার মধ্যে কিন্তু সেট থিওরি আছে। সেট থিওরিটা আবার হঠাৎ করে সিলেবাস থেকে বাদ দিয়ে দিল। আমি জানি না কেন সেট থিওরিটা বাদ দিয়ে দিল। সেট থিওরি হঠাৎ করে এটা বাদ দিয়ে দিল, এটা কোনো মতেই বাদ দেওয়া উচিত না। এটা কেন বাদ দেবো? সেট থিওরি আমাকে জানতে হবে, না রিলেশন বুঝতে পারবে না। কারণ রিলেশন ইজ নাথিং বাট এ সাবসেট, সাবসেট ছাড়া আর কিছু না। তো সেট জানি না, আমি রিলেশন বুঝবো কি করে? ম্যাপিং ইজ নাথিং বাট এ রিলেশন উইথ অ্যাডিশনাল কন্ডিশন। তারপরে রিলেশন ম্যাপিং পড়ে নেওয়ার পর ইন্টিজারটা আবার ক্লাসিক্যাল অ্যালজেব্রা পার্ট। তো আমাদের সিলেবাস খুব সহজ, সত্যি কথা বলতে সিলেবাস নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। এত সহজ, এত ছোট্ট সিলেবাস করা উচিতই হয়নি। যেহেতু তোমাদের মেজর মাইনর অনেকগুলো পোর্শন আছে সেই জন্য ঠিক আছে, কিন্তু তোমরা যদি যারা সিরিয়াস, যারা ম্যাথমেটিক্সটাকে ভালোবেসেছো, তাদেরকে বলবো এটা গুলে খাওয়ার চেষ্টা করো। আমরা প্রিলিমিনারি টপিক্সটা পড়ছি, ধরে পড়াবো, চিন্তা করার কোনো দরকার নেই। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গা তোমাদের বলবো। আমার যে নোট আছে সেই নোটটাই পড়বে। তোমরা ইভেন বিশ্বাস করবে না হয়তো, যে সত্যি কথা বলতে দীর্ঘদিন পড়াচ্ছি বলে যে আমার মাপার বইয়ের সমস্ত লাইন জানা আছে, কোন লাইনে কি আছে। শুধু মাপা কেন বলছে, যে কোনো। আর প্রত্যেকটা বুকের আমার এক্সারসাইজগুলো সলভ করা আছে, সমস্ত বুক। তুমি সেট থিওরি যদি বলো, তা সেট থিওরি তুমি আমার যে রিলেশন, যে আমার যে সলিউশনটা আছে, আমি তোমাকে দেখাচ্ছি সলিউশনটা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, হ্যাঁ কি বলছো বলো? মাপার সলিউশনটা কোথায় একটা আছে, এসকে মাপার সলিউশনটা এখানে থাকা উচিত। অ্যালজেব্রা মানে হচ্ছে বিমূর্ত অ্যালজেব্রা, মানে বস্তু নিরপেক্ষ। তাহলে তো এটা বাস্তবের সঙ্গে বুঝতে একটু অসুবিধা হবে। না, একদমই অসুবিধা হবে না, সেটা বলবো। দেখো, রিলেশন যখন বলা হচ্ছে তখন রিলেশনে তুমি কমপ্লিট একটা নোট পাচ্ছ, আমি যদিও লিখে দেবো কমপ্লিট নোট, কোনো প্রবলেম এখানে বাদ নেই। তাহলে শুধু এইটুকু বললেই হয়ে যাবে, কমপ্লিট তুমি রিলেশনের একটা নোট পেয়ে যাবে। তারপরে তোমার যখন ম্যাপিং শুরু হবে,
ম্যাপিং এর তুমি কমপ্লিট নোট পাবে। আমি জানি না এখানে কেন মাপার এটা কোথায় গেল কি জানি। যখন ম্যাপিং শুরু হবে, ম্যাপিং এর পুরো কমপ্লিট নোট, মানে আর কিছু তোমাকে পড়তে হবে না, এইগুলো আমি বললেই হয়ে যাবে। এইটুকু প্রত্যেকটা চ্যাপ্টার। তুমি ইন্টিজার যখন দেবে, আচ্ছা তোমরা অনেকে বলতে পারো যে স্যার এইগুলো কোথায়, নোটগুলো কোথায় আছে। আমরা বলেছিলাম যে অ্যাপটাতে যাবে। অ্যাপ হচ্ছে, অ্যাপের কিন্তু লগ ইন ইভেন কম্পিউটারও সম্ভব। তো কম্পিউটারে তোমরা অ্যাপটা লগ ইন করলে অ্যাপের দেখবে ব্যাচে যাব, ব্যাচে গিয়ে ব্যাচে গেলাম, ব্যাচে গেলে সেমিস্টার টু এর কন্টেন্টে যাবে। মোবাইলের অ্যাপের সঙ্গে একটু পার্থক্য আছে। স্টাডি মেটেরিয়ালে যাবে, স্টাডি মেটেরিয়ালে গেলে সিলেবাসটা আলোচনা করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে আছে। বেসিক অ্যালজেব্রার এসকে মাপার পুরো সলিউশনটা আছে। তুমি যদি ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলো, তা কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজ ওয়াইজ সলিউশন 2A, তার মানে প্রথম এক্সারসাইজের যাবতীয় সলিউশন, একটা বাদ নেই, সব সলিউশন, পুরো সলিউশনটা তুমি এখানে পেয়ে যাবে। যত কিছু আছে প্রত্যেকটা সলিউশন তুমি পেয়ে যাবে। কিন্তু তোমাকে এই সলিউশনটা দিয়ে দিলাম মানে তোমার সাবজেক্ট শেষ হয়ে গেল তা নয়। প্রত্যেকটা জায়গা বোঝাতে হবে, ধরে 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 বোঝাতে হবে, প্র্যাকটিস করে দিব, সব কিছু প্র্যাকটিস করবো। প্রিভিয়াস দিনগুলোতে বাস আগের বার সিসিএফ সিস্টেমের যে কোশ্চেন এসছে তাতে একটা জিনিস বোঝা গেছে যে থিওরিটিক্যাল জায়গাটাকে একটু হালকা করে বলতে বলছে, অ্যাপ্লিকেশনগুলো বেশি আসছে। এই সেমিস্টারও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বেশি আসবে, এই সেমিস্টারও অ্যাপ্লিকেশন বেশি আসবে। তোমরা অ্যাপের মধ্যে গেলেই সমস্ত যে কোনো এক্সারসাইজের কমপ্লেক্সের সমস্ত পুরো রেডি। এক একটা মানে প্রত্যেকটা এক্সারসাইজ, কোন এক্সারসাইজ এসকে মাপাই পড়াবো। তো এসকে মাপার এক্সারসাইজ একদম ধরে 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 লেখা আছে। দেখো এক্সারসাইজ মাপাতে লেখাও থাকবে ওখানে 2B লেখা থাকবে। 1A 1B গুলো হচ্ছে ইনইকুয়ালিটি, 2B 2C 2D টা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স নাম্বার। আর ইন্টিজারের ক্ষেত্রে 5A, না ইন্টিজারের ক্ষেত্রে মানে 3, আর থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে 5A। প্রত্যেকটা তুমি পেয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার এটা গেল। তোমরা যদি বলো স্যার ইনইকুয়ালিটি, আমি যে ইনইকুয়ালিটিতে যাও, ইনইকুয়ালিটিতে গেলে ইনইকুয়ালিটি এখানে অ্যাড করা হয়নি, হয়তো অ্যাড তো করা উচিত। এই তো ইনইকুয়ালিটি 1A, তার মানে ইনইকুয়ালিটি তুমি কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছ, পরিষ্কার লেখা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এসকে মাপা, তার সলিউশন কমপ্লিট সলিউশন 1A। তারপরে 1B 1C তুমি কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছ। এই সলিউশনটা যেমন দরকার, এই সলিউশনটা সলভ করে দেওয়ার পার্সনও দরকার। সলভ না করলে তো ঘেটে ফেলবে। তো এটা পেয়ে যাবে। তুমি যদি মনে করো যে স্যার আমার ইন্টিজারটা দরকার, ইন্টিজারটা কি করে জানো তো, অনেক টিচার দেখবে ইন্টিজারটা একটু কঠিন বাকিগুলো রেসপেক্টে, ওই জন্য অনেক টিচার দেখবে ইন্টিজারটা একদম লাস্টে করাবে, আমি ইন্টিজারটা আগে করাবো, পার্থক্য হালকা থাকবে কিছু, আমি ইন্টিজারটাই প্রথম দিকে করাবো যেন তোমাদের কোনো কনসেপ্টের গন্ডগোল না হয়। তো ইন্টিজার বলে যে চ্যাপ্টারটা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আচ্ছা ইন্টিজারটা আমি রেখেছি কোথায়, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্ট হিসাবে, কারণ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে যেহেতু আছে। আচ্ছা রিলেশন ম্যাপিং এ তুমি এখানে পেয়ে যাবে, কোথায় রে বাবা, ইন্টিজারটা কোথাও একটা আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার ইনইকুয়ালিটি ইন্টিজার, ইয়েস। তো ইন্টিজারে তুমি সলিউশন পেয়ে যাচ্ছ, কতগুলো সলিউশন না, ইন্টিজার মালিক মডারসন বইয়ের ইন্টিজারের নোট আছে, থমাস ডব্লিউ জর্ডনের ইন্টিজার নোট আছে, 3A এক্সারসাইজ 3 এর সলিউশন এখানে মাপার, সমস্ত মাপার সলিউশন, এটা মাপার বইয়ের সলিউশন তুমি এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপে যাবে, অ্যাপে ব্যাচ রিকোয়েস্টটা পাঠাবে, S ফর সিরাজম অ্যান্ড সেম SCM2, ব্যাস ওটা ব্যাচ রিকোয়েস্ট, ওই ব্যাচ রিকোয়েস্টটা পাঠাও, দিলেই পেয়ে যাবে সব কিছু। আমার মনে হয় না অ্যাপটা তোমাদের ইউজ করতে খুব একটা অসুবিধা হবে, অ্যাপটা খুব সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি, ঠিকঠাকই লাগবে, অসুবিধা কিছু নেই। তো চলো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলবো। প্রিলিমিনারি কথাবার্তার মধ্যে রিলেশন শুরু করতে গেলে সেট থিওরি লাগে। তো সেট থিওরি যেটুকু না বললে না হয় সেই জায়গাটা একটু টাচ করে যাব, দুটো ক্লাস হয়তো লাগবে। যদি আমি সেট থিওরিটা একটু টাচ করে যাই, ঠিকঠাক করে বলে নেই, তাহলে পরবর্তীতে আমরা দেখবে
রিলেশন তো পড়বো, তখন তো কাজে লাগবে। সেট থিওরিটা জানা থাকলে পরবর্তীতে যখন প্রবাবিলিটি পড়বে, তো প্রবাবিলিটিতে দুটো ইভেন্ট তার ইউনিয়ন কি, দুটো ইভেন্টের ইন্টারসেকশন কি, দুটো ইভেন্টের ডিফারেন্স কি, প্রোডাক্ট কি, তার গল্পগুলো লাগবে। এমনকি বুলিয়ান অ্যালজেব্রা বলে একটা টপিকস আছে, সেখানেও সেট থিওরির এই ছোট ছোট কনসেপ্টগুলো কাজে লাগবে। তো সেট থিওরিটা না জানলে প্রবলেম ফেস করি বলে একটু আমরা সেট থিওরিটা নিয়েই আলোচনা করি আজকের ক্লাসটাতে। ওকে, তাহলে শুরুতে আমরা সেট থিওরি রিভিশনটা করি। হেডিংও দিয়ে দাও, সেট থিওরি। সেটস বলতে কি বোঝে? সেট মানে যেন একটা দল। তো দলটা কি, তার গল্পগুলো ছোট্ট ছোট্ট করে, যেটুকু না বললে না হয়। সেট থিওরি, রিলেশন, ম্যাপিং, এগুলো অ্যালজেব্রা, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নয়, এটা যা খুশি একটা অ্যালজেব্রা এরকম টাইপের। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা যেন শুরু হচ্ছে ওই বস্তু নিরপেক্ষ কথাবার্তাগুলো যেন শুরু হচ্ছে গ্রুপ থিওরি থেকে। তখনই তুমি বস্তু নিরপেক্ষ কথাটির মানে বুঝতে পারবে যে অ্যাবস্ট্রাক্ট কেন বস্তু নিরপেক্ষ। তুই বলছিস স্যার অ্যাবস্ট্রাক্ট কি করে বুঝতে পারছো? তার উত্তর হচ্ছে খুব ইমিডিয়েট। দেখো, ধরো তোমাকে যদি বলা হয় যে দুটো সংখ্যা 2 আর 7 তাদের প্লাস কত, 2 আর 7 এর প্লাস কত, তোমরা সঙ্গে সঙ্গে বলবে 9, ডাইরেক্ট বলবে না। এর জন্য তোমাকে ভাবতেও হচ্ছে না, কোনো ব্রেনের উপর চাপও পড়ছে না। তুই বলছো হ্যাঁ স্যার এটা তো ঠিকই তো আছে, 2 + 7 তো 9 হবে, তারপর এটা বাস্তবে অস্তিত্ব আছে, সবই ঠিকঠাক আছে, নো প্রবলেম। কিন্তু যখনই আমি বলবো a + b কত, একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় a + b কত, সে না দেন উত্তর দেবে ab, বললেই বলবে ab। কিন্তু a + b কত, আমি যে a আর b ডেফিনিট না জানা থাকলে আমরা a + b বলতে পারবো না। বরঞ্চ এটা বলতে পারি যে সাম অফ 2 নাম্বার a আর b, a আর b এর সাম হচ্ছে this one। তাহলে a আর b যেহেতু তুমি জানো না, a আর b কে অ্যাজ এ অবজেক্ট হিসাবে তুমি অ্যাসিউম করছো, তাহলে ওই দুটো অবজেক্টের সামকে বোঝানো হচ্ছে। তাহলে অবজেক্ট আমরা জানি না, অবজেক্ট জানলে আমরা এটাকে বলতাম পারফেক্ট নিউমেরিক্যাল কিছু ভ্যালু। অবজেক্ট যেহেতু জানি না, সেই জন্য আমি বলছি এটা অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর কিছুই না, এ বি দিয়ে থাকলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আর কিচ্ছু না। আমরা পড়ছি এখন কি কি চ্যাপ্টার? আমরা প্রথমে পড়ছি, যদি বলো যে সেট থিওরি, তো সেটস পড়ছো। 2 নম্বর তুমি পড়ছো রিলেশন। 3 নম্বর তুমি পড়বে ম্যাপিং। এই 3টে চ্যাপ্টার আগে ছিল ফ্রিতে পড়তে হবে, আগে বলতো যে ফ্রিতে পড়ো, তার জন্য 10 নম্বর দেওয়া হবে। এখন এই চ্যাপ্টারগুলোর জন্য এত নাম্বার দিয়েছে মানে ভাবতে পারবে না। তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা কি? সেটা হচ্ছে গ্রুপ থিওরি, যেটা পরের সেমিস্টারে আছে, গ্রুপ থিওরি। তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রিং থিওরি, সেটা তারপরে সেমিস্টারে আছে, রিং থিওরি। তারপরে যে চ্যাপ্টারটা আছে রিং থিওরি যেই পেয়ে গেলে তখন আসবে আইডিয়াল, হোমোমরফিজম, আইসোমরফিজম, মনোমরফিজম, এরকম করে গেলে একটা চ্যাপ্টার। এইভাবে করে রিং থিওরি পাওয়ার পর রিং থিওরির আবার রিং থিওরি 1, রিং থিওরি 2, মানে কিছুটা পার্ট রিং থিওরি পর্যন্ত। তারপর ফ্যাক্টরাইজেশনের থিওরিগুলো পরের দিকে আছে। তো এইগুলো তারপরের সেমিস্টারে পড়বে। এটা গেল তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্ট। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা ভেক্টর স্পেস পড়ছি, প্রথমে পড়ছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তারপর ভেক্টর স্পেসের ছোট ছোট কতগুলো কনসেপ্ট, তারপরে পড়বো আমরা লিনিয়ার ম্যাপিং। লিনিয়ার ম্যাপিং যেই হয়ে যাবে তারপরে পড়বো ডুয়াল স্পেস, মানে পরের দিকে টপিকসগুলো। তো এইভাবে করে টপিকসগুলো আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, যে টপিকসটা একটু দেরিতে শেখা হয় সেগুলো পরের দিকে আরো বেশি কিছু থাকে। তো অ্যালজেব্রাটা তোমরা ক্লাস 6 বা 7-এ এসে যেহেতু শিখেছিলে, তার জন্য অ্যালজেব্রাটা আস্তে আস্তে বেড়েছিল, আর এরিথমেটিকের পার্টটা আস্তে আস্তে কমে গেছিল। এরিথমেটিকটা কিন্তু নেই এখন, তোমরা এরিথমেটিক কোথাও পড়বে না, কারণ ওটা যা শেখার হয়ে গেছে। মানে বাজার করতে গেলে বা কোনো এক ব্যাংকে টাকা রাখতে গেলে বা কিছু পার্টনারশিপ বিজনেস করতে গেলে যা যা দরকার সেই মেটেরিয়ালগুলো তোমরা শিখে গেছো। ইন্টারেস্ট, অংশীদারি কারোবার, পার্টনারশিপ বিজনেসের গল্প, রেশিও, অনুপাত, যা যা আছে সব শিখে গেছো, তাহলে ওটা তোমার লাগবে না। আর ওই পাটিগণিতটা সবাইকে শিখতে হতো, দৈনন্দিন জীবনে কাজে লাগে যেহেতু, সেই জন্য তুমি কেন, তোমার বাবা মা সবাই শিখেছে। কিন্তু এরপরে যে হায়ার অ্যালজেব্রা বা এরপরে যে হায়ার ম্যাথমেটিক্স যেটা আছে, সেই ম্যাথমেটিক্সটা সবাইকে শিখতে হবে না। যার পছন্দ আছে, ম্যাথমেটিক্স ভালো লাগে, সে পড়বে,
বাকিরা না পড়লেও চলবে, সেই জন্য অনার্সের সিলেবাসে বা 11-12 সিলেবাসে এইগুলো আছে। আস্তে আস্তে কি হচ্ছে না এই সমস্ত টপিকসগুলো 11-12 ঢুকিয়ে দিচ্ছে। গ্রুপ থিওরির সামান্য বেসিক কনসেপ্ট কিন্তু 11-12 ঢুকে গেছে, তো আস্তে আস্তে এইগুলোর ভিতরে ঢুকে যাচ্ছে, আর মাস্টার ডিগ্রির টপিকস টানতে 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 গ্র্যাজুয়েশন লেভেলে নিয়ে আসছে। ওই জন্য গ্র্যাজুয়েশন লেভেলে আগে অনেক স্যার ম্যাডাম পড়াতেন, এখন আর ওনার পড়ান না, কারণ উনি মাস্টার ডিগ্রি টপিকসগুলোকে এখন আর ধরতে পারছে না। যেমন মাস্টার ডিগ্রি কিছু কিছু টপিক্সের মধ্যে একটা উদাহরণ দিচ্ছি দুই একটা, যেমন টপোলজি আগে ছিল না গ্র্যাজুয়েশন লেভেলে। টপোলজি আমরা কোথায় পড়েছি? মাস্টার ডিগ্রিতে পড়েছি। সেই টপোলজিটা সিলেবাসে এখন ঢুকিয়ে দিয়েছে। তো এখন সিলেবাসে টপোলজি ঢুকিয়েছে, এখন পুরনো যে স্যার ম্যাডাম ছিলেন ওনারা আর পড়াতে পারছেন না ওই জায়গাটা, তখন টপোলজি আমাদের কাছে পড়তেই হচ্ছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি সেটা কম্পালসারি করে দিয়েছে, আগে অপশনাল ছিল যদিও, এখন কম্পালসারি করে দিয়েছে, ওই সব টপিকসগুলো পড়তেই হবে। ম্যাট্রিক্স স্পেস, কমপ্লেক্স অ্যানালাইসিস, যেগুলো মাস্টার ডিগ্রি টপিকস ছিল এখনকার টপিকস নয়। তো মাস্টার ডিগ্রি টপিকসগুলো এখানে আসছে কেন? কারণ এখানকার কিছু টপিকস এইচএসে ঢোকাতে পারছে, সেই কারণে। তো এইচএসে কিছু টপিক ঢুকে গেছে। আমরা যে সিলেবাসটাকে পড়বো সেই সিলেবাসটা এইচএসে ছিল, এটা এইচএসে ছিল, কিন্তু এইচএসে সামান্য কিছু ছিল, সেই সামান্য জায়গাগুলোকে আরেকটু মডিফাই করে করে পড়বো, সব অঙ্কগুলো যেন পারা যায়। তো সেট থিওরিতে আমাদের যে কাজ আজকের, কিছু কনসেপ্ট দেওয়া, যেমন কই রে বাবা, তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে হোয়াট ইজ সেট, ডেফিনেশনটা কি, সেটের ডেফিনেশনটা কি, সেট কাকে বলে? সেট বলছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড distinct object, collection of well-defined distinct object is called set. কি কি? বেশ কিছু টার্ম আছে। যদি তোমরা বলো যে স্যার এইচএস এর ডেফিনেশনটা কি ছিল, এইচএস এর ডেফিনেশনটা বাংলায় যদি বলে এরকম ছিল যে কালেকশন কথাটির মানে কি রে বলো? সংকলন। তাহলে সংকলন, ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত, আর অবজেক্ট মানে হচ্ছে বস্তু, সুসংজ্ঞাত, আর ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন। তাহলে সুসংজ্ঞাত ভিন্ন বস্তুর সংকলনকে সেট বলে। এখানে আমরা কি কি টার্ম ইউজ করলাম? ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে যেন এগুলোকে অ্যাসিউম করতে পারো। কালেকশন মানে একসঙ্গে অবজেক্টগুলোকে অ্যাকুমুলেট করেছে, এক জায়গায় নিয়ে এসছো। ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত, মানে যা খুশি নিলে হবে না, সেটার জন্য ডেফিনেশনটা যেন, সুসংজ্ঞাত কথাটি মানে কি, যে এলিমেন্টগুলো নিয়েছো সেটা তুমি যেমন চেনো, বাকি পার্সনগুলো যেন ওই এলিমেন্টগুলোকে চেনে। মানে তুমি নতুন করে একটা আবিষ্কার করে দিলে কোনো একটা এলিমেন্ট, তা যেন না হয়। মানে আমি বলতে চাইছি, কথা বললাম যে তোমরা যদি কেউ 100 টাকার নোট দাও, তো 100 টাকার নোটটা এরকম দেখে বুঝতে পারবে যে হ্যাঁ 100 টাকাটা এটা 100, কিন্তু তুমি বললে যে এটা 100 টাকার নোট, তুমি বললে এটা 100 টাকার নোট, তুমি 100 বলছো, বাকিরা তো আর 100 বলছে না, তার মানে এটা ওয়েল ডিফাইন্ড নয়, এটা সুসংজ্ঞাত নয়। মানে তোমার কাছে মনে হচ্ছে যে জিরো পরিবর্তন করে আমি স্টার লিখেছি, তুমি বলতে পারো যে জিরোটা পরিবর্তন করে স্টার লিখেছো, যদি মনে করো, তাহলে তুমি 100 টাকার নোটটাকে এইভাবে লিখছো, কিন্তু বাকিরা কি এই স্টারটা যে জিরো হয়েছে সেটা কি জানে? তো যদি জানে তাহলে ওয়েল ডিফাইন্ড। যদি বাকিরা এই স্টার জিরো পরিবর্তন হয়ে স্টার হয়েছে যদি না জানে, দিস ইজ নট ওয়েল ডিফাইন্ড। তাহলে এই ধরনের কালেকশনের যে সেটটা, এই ধরনের কালেকশনের যে মানে কি বলবো, কালেকশনগুলোকে, ডিস্টিংক্ট অবজেক্টগুলো, তারা সেট নয়। সেট হতে গেলে তারা ওয়েল ডিফাইন হতে হবে, আর কি হতে হবে? ডিস্টিংক্ট হতে হবে, ভিন্ন ভিন্ন হতে হবে। আর কি? ওরা অবজেক্ট, বস্তু, তাহলে তাদেরকে বলা হচ্ছে সেট। মনে থাকবে? তাহলে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস is called set বলা হচ্ছে এদেরকে। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে s সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে ডিনোট করা হয়। তাহলে ধরে নাও 2, 4, 7, তারপরে ধরো 9, 8, এমন নিতে পারি।
আমি বলছি এগুলো আমার ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। 2 মানে বুঝে গেছি যে এটা একটা ন্যাচারাল নাম্বার। 4 মানে বুঝে গেছি এগুলো ন্যাচারাল নাম্বার বাই ইন্টিজার। 7 মানে বুঝে গেছি এরা ইন্টিজারকেই বলা হচ্ছে। 9 মানে বুঝে গেছি যে এরা ওয়েল ডিফাইন্ড। তা যেহেতু এরা ওয়েল ডিফাইন্ড, এরা ডিস্টিংক্ট, তাহলে ডিস্টিংক্ট অবজেক্ট, বস্তু এরা, এলিমেন্টও বলে, অবজেক্ট না বলে এলিমেন্টও বলে। তাহলে এরা যেহেতু ডিস্টিংক্ট অবজেক্ট, তাহলে এইগুলো কি হবে? ইজ অ্যান এক্সাম্পল অফ সেট। তাহলে সেটের এটা একটা এক্সাম্পল, মানে সেট মানে দল, তাহলে দলের একটা এক্সাম্পল। তাদেরকে কি দিয়ে লেখা হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। হোয়ারএস যদি আমরা বলি, কথা বললাম এস সমান সমান 2 4 7 বা 9, আর এদিকে 7, তারপর হঠাৎ করে একটা 2 এরকম করে নিয়ে নিলাম, কথা বললাম, এটা কি সেটের এক্সাম্পল হতে পারে? ইয়েস অর নো? না, না স্যার, কারণ কেন? দুটো একই আছে। একদম, তারপরে যেহেতু ডিস্টিং নয়, তাহলে হোয়ারএস এস ইজ নট এ সেট। কেন এটা সেট নয়? তার কারণ হচ্ছে 2টা দুবার অকার করেছে। ধরে নাও কথা বললে যে এই 2টা আমি লিখলাম না, তাহলে আবার সেট। তাহলে ডিস্টিং অবজেক্ট হতে হবে, তবেই তারা কিন্তু সেট হবে, আদারওয়াইজ সেট হবে না। হ্যাঁ, যদি এই বস্তুগুলো ফাইনাইট সংখ্যক হয় তাহলে বলবো ফাইনাইট সেট। যদি এখানে ইনফাইনাইট সংখ্যক বস্তু বা এলিমেন্ট থাকে তাহলে বলবো ইনফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট কি জিনিস, ইনফাইনাইট সেট কি জিনিস, সেগুলো তার নিজের মতো করে বলা যেতে পারে। যেমন কথা বলতে পারি যে এন, এন মানে তোমরা জানো সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেগুলো কি আমি না হয় বলছি একটু। তাহলে এবার কতগুলো নোটেশন ইউজ করছি, নোটেশনগুলো খুব দরকার। কিছু নোটেশন, যে নোটেশনগুলো ইগনোর করা যায় না। নোটেশনগুলোর মধ্যে ফার্স্ট নোটেশন হচ্ছে 1 নম্বর নোটেশন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন। ন্যাচারাল মানে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে ন্যাচারাল নাম্বার মানে কি? সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো এসছে সেগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ছোটবেলা পড়েছো সব। এন মানে কি? সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ন্যাচারালি যেগুলো এসছে, যেগুলো স্বাভাবিকভাবে এসছে। স্বাভাবিকভাবে এসছে মানে কিভাবে বোঝা যাচ্ছে? একটা ছোট বাচ্চা সবে কাউন্টিং শিখেছে, সে প্রথমে বলবে 1, তারপর বলবে 2, তারপর হয়তো বললো 3, তারপর বললো 4 5 6 7। তার মানে এগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিকভাবে এসছে, ন্যাচারালি এসছে, ওই জন্য এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তার সেটের কালেকশনটাকে কি দিয়ে লেখা হচ্ছে? এন দিয়ে লেখা হচ্ছে। কিন্তু কেউ যদি এটাকে একটু মোটা করে দিচ্ছ কেন? না, এমনি যে আলফাবেট এন, তার সঙ্গে ডিফার করার জন্য এটাকে একটু বোল্ড কালার করে দিতে হচ্ছে। বোল্ডটা এইভাবে করে কেউ করে, কিন্তু এটা নোটেশন নয়। এইভাবে করে, এটাও নোটেশন না, এইখানে বোল্ড করতে হবে, মনে থাকে যেন। ওকে, এবার তুমি বলছো স্যার, কোনো একটা ছোট বাচ্চা বলছে স্যার আমি যখন ছোট ছিলাম তখন না আমি প্রথমে বলেছিলাম -7, তারপরে বলেছিলাম -6 -5 -4 -2 বলেছিলাম। এরকম বলতে পারো তোমরা যে স্যার আমি তো ছোটবেলায় এরকম করে কাউন্টিং শিখেছি। তা আমি হয়তো তুমি শিখতে পারো, তো তার কারণ হচ্ছে তুমি খুব ট্যালেন্টেড। তুমি যদি ওরকম কাউন্টিং শিখে এসছো তার মানে এক্সেপশনাল কেস, তার মানে তুমি কিছু উন্নতি করবে। যদি খুব একটা ট্যালেন্টেড বাচ্চা না হয় তো সে কাউন্টিং করলে প্রথমে 1 বলবে, তারপর 2 বলবে, তারপর 3 বলবে, ইভেন 0 বলবে না। প্রথমে 0 1 2, দেখেছো কোনো বাচ্চা প্রথমে 0 বলছে? বলবে না। সো 0 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। ন্যাচারালি যে সংখ্যাটি এসছে সেটা 1 2 3 4 5 6 7 8 9 10। শেষ কি আছে? না। সো ন্যাচারাল নাম্বার ইজ এ ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট নয়। তো ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো কেমন দেখতে যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলছি 1 2 3 4 5 6, এইভাবে চলবে। বোঝা গেছে কি বলতে চাইছি? 2 নম্বর আরেকটা নোটেশন কি রে বাবা? জেড। জেডকে বলা হয় ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাগুলো ফ্র্যাকশন নয়, তবে ন্যাচারাল নাম্বারগুলো ইটসেলফ অ্যান ইন্টিজার, ন্যাচারাল নাম্বারগুলো ইটসেলফ অ্যান ইন্টিজার, সেইটুকু আমরা বলতে পারি। তবে ন্যাচারাল নাম্বারের যে সেটটা তারা কিন্তু ইন্টিজার ছাড়া আর কিছু হতে পারে না। যদি বলে তাহলে কি কি থাকবে এখানে, আমি যে 0টাও ইন্টিজার, তাহলে 0 থাকতে পারে, 0কে ইন্টিজারই বলা হয়। 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, ইভেন -1 -2 -3 -4 এরকম করে সবকিছু থাকবে। তাহলে জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার,
সেখানে কি কি থাকবে আমরা বলবো যে সব ন্যাচারাল নাম্বার থাকবে আর তার নেগেটিভটাও ইনক্লুডিং হবে, ইভেন জিরোটাও হবে। তাহলে ইন্টিজারের মধ্যে এরা থাকছে। ইনডাইরেক্টলি বলা যেতে পারে যে এই জেড প্লাস যদি লিখতাম, তাহলে জেড প্লাস মানে হচ্ছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার, আর পজিটিভ ইন্টিজারের মধ্যে ইনক্লুডিং পজিটিভ ইন্টিজার কিন্তু জিরো নয়। জিরো এমন একটা নাম্বার যেটা পজিটিভও নয়, যেটা নেগেটিভও নয়। জিরো এমন একটা নাম্বার যেটা পজিটিভও নয়, যেটা নেগেটিভও নয়। তাহলে তোমরা যদি আমাকে বলো যে এর মধ্যে কি কি থাকবে, আমি 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। তার মানে যাহাই পজিটিভ ইন্টিজার তাহাই ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে আলটিমেট কোনো পার্থক্য নেই। মাঝে মাঝে দেখবে যে পজিটিভ ইন্টিজার বলা আছে, মাঝে মাঝে দেখবে ইন্টিজার বলা আছে। তুমি বলতে পারো যে স্যার এই সব কথাবার্তাগুলো বলার কি খুব দরকার আছে? এগুলো তো জানি, কিন্তু বিশ্বাস করো আমাদের সিলেবাসে, আমি তোমাদেরকে বললাম না, আমাদের সিলেবাসে আছে ইন্টিজার একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টিজার। তাহলে যদি চ্যাপ্টারটার নাম ইন্টিজার হয়, তাহলে ন্যাচারালি আমাকে এটা ঘেটে খেতে হবে, এগুলো সব কিছু বলবো। মানে ইন্টিজারের মধ্যে কি কি প্রপার্টি আছে, একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার টোটাল 3টে এক্সারসাইজ, সেই চ্যাপ্টারটার নাম যদি ইন্টিজার হয়, তাহলে এই নোটেশনটার কতটা মিনিং থাকতে পারে তোমরা খালি খেয়াল করো। কত নাম্বার আসে ওখান থেকে? ইন্টিজার থেকে মিনিমাম 10 নম্বর আসবে, মিনিমাম 5, হ্যাঁ 3টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন মিনিমাম করতে হবে, বেশি থাকবে বরঞ্চ বলা যেতে পারে। তো ইন্টিজার চ্যাপ্টারটা যেহেতু আমাদের সিলেবাসের পার্ট, তো আমাকে এই নোটেশনগুলোকে বুঝতে হবে। পজিটিভ ইন্টিজার আর ন্যাচারাল নাম্বার একই জিনিস। কেউ যদি কোনোদিন বলে যে পজিটিভ ইন্টিজারের মধ্যে আছে ওটা বলা, আর ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে বলা একই জিনিস, মনে থাকবে। নেগেটিভ ইন্টিজার তাহলে কি হবে? যদি ফার্দার তুমি বলো যে হোয়াট ডু ইউ মিন বাই আ নেগেটিভ ইন্টিজার, তাহলে জেড উপরে একটা মাথায় এরকম সিম্বল দেওয়া হয়। হোয়াট ইজ দিস? এটাকে বলা হচ্ছে সেট অফ অল নেগেটিভ ইন্টিজার। সেট অফ অল নেগেটিভ ইন্টিজার কি হবে রে বাবা? নেগেটিভ ইন্টিজার মানে, নেগেটিভ ইন্টিজার মানে মাইনাস গুলো হবে, ইনক্লুডিং জিরো নয়, কিন্তু জিরো বাদ। জিরোটা নেগেটিভও নয় পজিটিভও নয়। তাহলে -1, -2, -3, -4 এইগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তাহলে নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তার সঙ্গে যদি জিরো দাও তবেই ইন্টিজার হবে, আদারওয়াইজ ইন্টিজার হবে না। নেক্সট আরেকটা টার্ম আছে, যে টার্মটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় রেশনাল নাম্বার। কিউ রেশনাল, মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার p/q আকারে যে সমস্ত সংখ্যাগুলোকে লেখা যায় তাদেরকে বলা হয় রেশনাল নাম্বার। মনে আছে তোমাদের এটা? ইয়েস অর নো? Yes, sir. সেট অফ অল রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, সেট অফ অল রেশনাল নাম্বার p/q আকারে যাদেরকে লেখা হয়। তুই বলছিস ওদেরকে সেট নোটেশনে লিখবো কি করে? সেট নোটেশনে লেখার তো কিছু মিনিং আছে। যেহেতু মিনিমাম জানো, 11-12 পড়েছো, সেই জন্য এইগুলো বেশি ঘাটাচ্ছি না। কিন্তু আমি এমন একটা লেভেলে গিয়ে থামবো, আজকেরই কথা বলছি, যে তোমার স্যাটিসফ্যাকশন আসবে, হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি, মনে হচ্ছে যে এগুলো খুব দরকার ছিল, একবার অন্তত টাচ করে যাওয়ার দরকার ছিল, এটা তোমার মনে হবে। অনেক টিচার কিন্তু ইগনোর করবে, কারণ তোমাদেরকে পণ্ডিত ব্যক্তি ধরে নেবে, সব জানতা গামছাওয়ালা এরকম ধরে নেবে, ধরে নিয়ে ভাববে যে তোমরা সব জানো, মানে সব পারবে, এরকম অনেকে ভাবে। কিন্তু না, তোমরা সব পারবে না, তোমরা হচ্ছে লার্নার, সবে শিখছো। তোমাদেরকে যদি ধরে ধরে বলা হয়, তোমরা আরো বেটার শিখবে। সেট অফ অল রেশনাল নাম্বার, তাদেরকে সেট থিওরির নোটেশন বলছে যে সংখ্যাগুলো হবে p/q আকারে। কেমন দেখতে হবে? p/q আকারে। এই সিম্বলটার মানে হচ্ছে সাজ দ্যাট, এমন যে, সাজ দ্যাট দুটো টান দিতে পারো, না হলে এরকম করে লম্বা একটা টান দিতে পারো। তাহলে সাজ দ্যাট কি? সাজ দ্যাট বলছে উপরের যে পিটা দেখছো সেই পিটা ইন্টিজার, তাহলে ইন্টিজারকে আমরা লিখবো বিলংস টু, এই সিম্বলটার মানে হচ্ছে বিলংস টু জেড। তাহলে আমরা কি বললাম? দিস সিম্বল এরকম করে লেখা মানে এইগুলোকে বলা হয় ওদের ভেতরে আছে, বিলংস টু। যদি কোনোদিন এরকম সমস্যা হয় সিম্বলগুলো, তো লিখে নিও এইভাবে। তাহলে এই এপসাইলন টাইপের নোটেশনটাকে বলা আছে বিলংস টু, তার মানে পি জেড মধ্যে আছে, অর্থাৎ পি ইন্টিজার। অ্যান্ড নিচে যে কিউটা নিয়েছো
সেই কিউটা বিলংস টু এন, এন মানে ন্যাচারাল নাম্বার। তাহলে সেই সমস্ত পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো নিচ্ছি যার জন্য এই রেজাল্টটা ঘটছে এদেরকে বলা হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার। তাহলে সেট অফ অল রেশনাল নাম্বার মানে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো লেখা হয় তাদেরকে বলা হচ্ছে। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা? নোটেশন কথা বলবে, এমন নোটেশন হবে যেন সেই নোটেশন দেখেই তুমি বুঝতে পারো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। যেমন পি বিলংস টু জেড বলে কিউ বিলংস টু জেড বলতে পারতাম, তখন আমাকে অবশ্যই বলতে হবে কিউ নট ইকুয়ালস টু জিরো। তো কিউ নট ইকুয়ালস টু জিরো অ্যাডিশনালি বলবো না বলে কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার বলে দিলাম। তোমরা কিন্তু সচরাচর 9-10 সিলেবাস থেকে পড়ে আসছো রেশনাল নাম্বারের ডেফিনেশন। তোমরা জানো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু জিরো, তাদেরকে রেশনাল নাম্বার বলা হয়। আমি চেঞ্জ করলাম কি পি বাই কিউ আকারে লিখলাম, যেখানে পিটা জেটের এলিমেন্ট, কিউটা ন্যাচারাল নাম্বার, পিটা জেটের এলিমেন্ট, কিউটা ন্যাচারাল নাম্বার, কিন্তু কিউ নট ইকুয়ালস টু জিরো। পি জেটের এলিমেন্ট, কিউ ন্যাচারাল নাম্বার, কিন্তু এখানে কিউটা নট ইকুয়ালস টু জিরো, না সরি কিউ বিলংস টু জেড যদি বলো তাহলে কিউ নট ইকুয়ালস টু জিরো, এটা বলা বাধ্যতামূলক। যদি তোমার এটা বলতে ইচ্ছে না করে তাহলে তুমি এটা লিখতে পারো। তাহলে কনফিউজড যদি হয়ে যাও যে স্যার আমি না আগের, হ্যাঁ সব হতে পারে, কিউটা নেগেটিভ নিচ্ছি না ইচ্ছা করে। তোমরা যেহেতু কনফিউজড হয়ে গেছো আমি বুঝে গেছি, আমি যে এই সিম্বল আর পি বাই কিউ আকারে লিখবো, যেখানে পি বিলংস টু জেড অ্যান্ড কিউ বিলংস টু জেড উইথ কন্ডিশন হিসাবে আমরা বলতে পারি কিউ নট ইকুয়ালস টু জিরো। আমি যে এটাও একই জিনিস, উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই কিন্তু সেম কথাবার্তা বলছে। ইয়েস, ক্লিয়ার? জিরোটা রেশনাল নাম্বার, ইয়েস। ও বলছে যে এই যদি হয় তাহলে জিরোটা রেশনাল নাম্বার হবে তো, সেটাও একটা কোশ্চেন, আমি সেটা নিয়ে ভাবছি, এক্ষুনি বলছি। তা আমাকে বলো তো রে বাবা, উপরের থেকে আর নিচে থেকে যে নাম্বারগুলো পাওয়া যাবে সেম কেন? ধরো আমাকে একটা উদাহরণ দাও, 2/7, এটা কি রেশনাল নাম্বার? এটা কি রেশনাল নাম্বার? ইয়েস অর নো? কেন কেন এটা রেশনাল নাম্বার? তাহলে উপরের ফর্মুলাটা থেকে বলা যাচ্ছে তো, আর নিচেটা থেকে বলা যাচ্ছে তো। আচ্ছা ধরো 2/-7, এটা কি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা? কি করে বলছো? কারণ কিউ তো এখানে -7 আর জেড মানে তো সমস্ত সংখ্যাগুলোকে নেওয়া হচ্ছে, তাহলে -7টা জেড এর আকারেই পড়ছে, তাহলে এটা রেশনাল আকারেই হবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই টার্মটা নিচেরটা থেকে বলা যাচ্ছে, কেন এই টার্মটা উপরেরটা থেকে বলা যাবে না? যদি না বলা যায় তো ইকুয়াল কেন লিখছো? সো কিন্তু এন এর মধ্যে তো মাইনাস গুলো পড়ছে না। কিন্তু আমি কি এটাকে লিখতে পারি না এমন? এই দুটো কি আলাদা জিনিস? এই দুটো কি আলাদা জিনিস? হ্যাঁ লেখা যায়। তাহলে যদি এটাকে এটাই লিখি তো উপরেরটা থেকেও বলা যাচ্ছে, নিচেরটা কোনো দরকার নেই। কথা ক্লিয়ার? ইয়েস অর নো? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেইনলি যেটা বলতে চাইছি একটু কায়দা করলে দুটো থেকেই বলা যাচ্ছে। আমি যদি উপরের ডেফিনেশনটা লিখি তাহলে আমার সুবিধাটা কি হবে, এটা লিখতে হবে। যদি নিচেরটা লিখি তাহলে ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু একই নোটেশন। কেউ কেউ ঘেটে ফেলছো হয়তো, কিন্তু দুটোই সেম নোটেশন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে পি বাই কিউ আকারে লেখা গেলেই হয়ে যাবে। জিরোটা কি মূলত সংখ্যা? আমি হ্যাঁ 0/1, জিরো তো ইন্টিজার হতে পারে। ওকে, তাহলে জিরোটা নিজেও কিন্তু মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে বলা হচ্ছে রেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মানে কি? রেশনাল যদি না হয় তাহলে ইরেশনাল নাম্বার। তা 7 বলে আরেকটা নাম্বার বলছি, সেটা আর। আর মানে কি? আর মানে বলছে সেট অফ অল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তার মানে যত বাস্তব সংখ্যা আছে পি বাই কিউ আকারে লেখা যাক আর না যাক,
চাক্ষুষী সংখ্যা, সংখ্যা হলেই হলো, যেটা ক্যালকুলেটরে চাপানোর পর যেন সংখ্যা আকারে বোঝা যায়। তাহলে বাস্তব সংখ্যা যে হলেই হবে, বাস্তবে থাকলেই হবে। তার মানে ইভেন √2, √3, √4 এরাও কিন্তু বাস্তব সংখ্যা। মানে কথা বলছি, আমি একটা সংখ্যা নিলাম, যে মনে করো ধরো একটা সংখ্যা নিলাম, রুট দিয়ে যে এক্সপ্রেশন গুলো আছে দেখে নিচ্ছি। মনে করো একটা সংখ্যা নিলাম 5, তার আমি রুট দিচ্ছি, আমি যে হ্যাঁ বাস্তব সংখ্যা 2.2360 করে এরকম করে চলছে, সো এটা বাস্তব সংখ্যা। মনে করো একটা সংখ্যা নিলাম আমি, কথা বললাম, একটা সংখ্যা নিলাম যে 25, তাকে রুট দিলাম, আমি যে হ্যাঁ এটা বাস্তব সংখ্যা, 5 হচ্ছে তার অ্যান্সার। মনে করো 3 নিলাম, তার রুট দিলাম, আমি যে ইয়েস এটা বাস্তব সংখ্যা। মনে করো -3 নিলাম, মনে করো -3 নিলাম, নিয়ে -3 নিলাম, কই রে বাবা, -3 নিলাম, এবার রুট দাও, আর এক্সিস্ট করছে, সো এটা অবাস্তব সংখ্যা, ওটা বাস্তব সংখ্যা নয়, যেটাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়। তো সেইগুলো বাদ দেবো, কিন্তু আমরা কি নিয়েছি, যে কোনো সংখ্যাকেই যেন আমরা বলতে পারি বাস্তব সংখ্যা। কমপ্লেক্স নাম্বারের নোটেশনটা কি হবে, সি, আর মাঝে এরকম করে একটা কেটে দেওয়া হবে। সিটাকে কি বলা হয়, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে কারা কারা থাকবে, সেই সমস্ত a প্লাস আয়োটা বি গুলো থাকবে, এটাকে আয়োটা বলে, আই দিয়েও বলতে পারো, নো প্রবলেম। যেখানে a আর b দুজনের রিয়েল নাম্বার বিলং করবে রিয়েল নাম্বারের মধ্যে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট আয়োটা, আয়োটার মান হচ্ছে √1, তার মানে ইমাজিনারি নাম্বার। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই নাম্বার সিস্টেম ছাড়া কি আর কোনো নাম্বার সিস্টেম আছে, আমি না নেই, এই হচ্ছে নাম্বার সিস্টেম, এর বাইরে আর কোনো নাম্বার সিস্টেম নেই। এইগুলোকে আগে গুলে খাও, দেন তোমার বেটার লাগবে। সেই জন্য এই ধরনের নোটেশন গুলোকে আমাকে জানতেই হবে। বলো, রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার তো সবই সেমই হবে। হ্যাঁ, তাহলে এবার একটু মন দিয়ে বোঝো, আমি তোমাদেরকে একটা রিমার্ক আকারে বলছি। রিমার্কটা হচ্ছে, মন দিয়ে বোঝো, রিমার্কটা বলছে যে একটা সেট তুমি নিয়েছো এ, আরেকটা সেট নিয়েছো বি, ওকে। যদি দেখো যে এ থেকে বি এর মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট আছে, মানে এ এর পয়েন্টগুলো তো বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আরো বেশি পয়েন্ট আছে, তার মানে এটা এ থেকে বিটা যদি বড় হয়, তাহলে নোটেশনটা এমন হবে, আর ওটাকে কি বলা হয়, সাবসেট। কি বলা হয়, সাবসেট। এটা ডেফিনেশন বলছি না। তো সাবসেট, তুমি বলছো যে কোনো দুটো নাম্বার নিলাম, 2 আর 7, 2 আর 7 এর মধ্যে কে বড়, আমি যে 7 বড়, তার এটা লেস, ইকুয়াল হলে ইকুয়াল দেবো, এটাকে লেস দেন বলা হচ্ছে, অর ইকুয়াল, আর এটা সাবসেট বলা হচ্ছে। পার্থক্য কি, লেসটা একটু তীক্ষ্ণ হবে আর সাবসেটটা ইউ এর মতো হবে, মনে থাকবে। তাহলে যদি আমরা কথা বলছি যে এ এর তুলনায় বি বড়, ইভেন এ এর সমস্ত পয়েন্টগুলো বি এর মধ্যেও আছে, বি এর মধ্যে আরো বেশি কিছু আছে, তাহলে সাবসেট আকারে লিখতে পারি। এই যুক্তিতে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারের যে সেটটা দেখছো তার তুলনায় জেড বড়। এটা বলার বাকি রাখে না, কেন, কারণ ন্যাচারাল নাম্বারের বিন্দুগুলো তো জেটের মধ্যে আছে, বরঞ্চ জেটের মধ্যে আরো বেশি কিছু আছে। তাহলে ন্যাচারাল নাম্বারের যে সেটগুলো তার তুলনায় জেটটা বড়। জেটের তুলনায় কিউ বড়। কিউ মানে যারা ইন্টিজার তাদেরকে তো p/q আকারে লেখা যাবে, যারা ইন্টিজার নয় তাদেরকেও p/q আকারে লেখা যেতে পারে, মানে রেশনাল নাম্বার মানে p/q। যেমন আমি এখানে একটা এলিমেন্ট নিলাম 2 আছে, 2টা কি কিউ এর মধ্যে আছে, আমি যে হ্যাঁ 2/1। এখানে একটা এলিমেন্ট নিলাম 3/7, এটা এইখানে আছে, কিন্তু 3/7 কি এখানে আছে, আমি না। তাহলে জেটের সমস্ত পয়েন্টগুলো কিউ এর মধ্যে আছে, বরঞ্চ কিউ এর মধ্যে আরো বেশি কিছু পয়েন্ট আছে। তো ন্যাচারাল নাম্বার থেকে জেড বড়, জেটের থেকে কিউ বড়। এটা কি ক্লিয়ার, ইয়েস অর নো? এটা কি ক্লিয়ার, ইয়েস অর নো? Yes, sir. ইভেন আমরা বলতে পারি এটা থেকে আর বড়। তার মানে যত এই পৃথিবীতে রেশনাল নাম্বার আছে সবাই রিয়েল নাম্বার, যত রেশনাল নাম্বার আছে সবাই রিয়েল নাম্বার। যেমন √2 সেটা রিয়েল নাম্বার, কিন্তু √2 রেশনাল নাম্বার নয়, ওটাকে ইরেশনাল নাম্বার বলা হয়। √2 কে বলা হয় ইরেশনাল নাম্বার। যে সমস্ত নাম্বারগুলো রেশনাল নয় তাদেরকে বলা হয় ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বারের নোটেশন কি হবে, আর থেকে কিউ বাদ, আর থেকে যদি কিউ বাদ দাও তাহলে রেশনাল থেকে কিউ যদি বাদ দিয়ে দাও তাহলে ইরেশনাল নাম্বার।
কিন্তু আমরা এখানে কি বলতে পারলাম, এখানে কিউ এর থেকে আরটা বড় এইটুকু বলতে পারলাম। এবার আর এর থেকে সিও বড়, আর এর থেকে কে বড়, সি বড়, কমপ্লেক্স নাম্বার বড়। তুমি বলছো এটা কি করে হলো স্যার? আমি যে রিয়েল নাম্বার, যত রিয়েল নাম্বার আছে তুমি আমাকে যে কোনো রিয়েল নাম্বার দাও। কেউ বলে 7, আমি 7কে না 7 ইন্টু 0 ইন্টু আয়োটা লিখতে পারি, 7 প্লাস 0 ইন্টু আয়োটা লিখতে পারি। তার মানে এই পৃথিবীতে যত রিয়েল নাম্বার আছে তাদেরকে কমপ্লেক্স নাম্বার বলা যেতে পারে। কিন্তু যারা যারা কমপ্লেক্স নাম্বার তারা কিন্তু রিয়েল নাম্বার নয়। তার মানে এখানে বেশি এলিমেন্ট আছে। তাহলে এই সমস্ত যে নাম্বার সিস্টেমগুলো পেয়েছি, যে নাম্বার সিস্টেমগুলো নিয়ে ফিউচারে খুব আলোচনা করব, তাদের মধ্যে এরকম সুন্দর একটা রিলেশন তৈরি করা যায়। এইবার আরো একটা কথা বলা আছে, তাহলে এদেরকে দিয়ে যদি আমি নোটেশনটাকে এইভাবে লিখি যে ন্যাচারাল নাম্বারের সেটটা আমার দিস ওয়ান, ন্যাচারাল নাম্বার থেকে কে বড় বলেছো, আমি বলছি জেড বড়, তাহলে জেড এর সেটটা দিস ওয়ান। জেড এর থেকে তুমি কাকে বড় বলেছো, আমি বলছি জেড এর থেকে বড় হচ্ছে কিউ, তাহলে কিউ সেটটা দিস ওয়ান। কিউ এর থেকে বড় তুমি কাকে বলেছো, আমি বলছি কিউ এর থেকে বড় হচ্ছে আর, তাহলে আর সেটটা দিস ওয়ান। আর এর থেকে কাকে বড় বলেছো, আমি বলছি আর এর থেকে বড় হচ্ছে সি, তাহলে সি সেটটা হচ্ছে দিস ওয়ান। এটাকে যেন বলা হয় নাম্বার সিস্টেমের কি বলবো, সৌরজগৎ, গ্যালাক্সি টাইপের হয়ে গেছে। তার নাম্বার সিস্টেমের মধ্যে যা গল্প আছে তাতে যেন বোঝা গেল কোনো একটা এলিমেন্ট যদি এখানে থাকে তাহলে সবার মধ্যে আছে, কোনো একটা এলিমেন্ট যদি এখানে থাকে তাহলে এইদিকে নাও থাকতে পারে, এখানে যদি কোনো একটা এলিমেন্ট বা বিন্দু থাকে তাহলে সেটা নিচের গুলোতে নাও থাকতে পারে, কিন্তু ভেতরের মধ্যে এখানে যদি কোনো একটা এলিমেন্ট থাকে তাহলে বাইরে সবার মধ্যে আছে। ওকে, তাহলে এটা একটা নাম্বার সিস্টেমের যেন একটা গল্প স্বল্প পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমার কথাগুলো। কি বলছো বল স্যার? পাইকে কি বলবো আমরা স্যার? কাকে? স্যার পাই পাইটা হচ্ছে ইরেশনাল নাম্বার, পি বাই কিউ আকারে লেখা যায় না, সেগুলো আসছে। দাঁড়াও, তাহলে 7 পর্যন্ত পেয়ে গেলে। এবার না এখানে একটা রিমার্ক বলে আমরা লিখলাম, রিমার্কের পরে এটাও বললে, তারপরে আরো একটা নোটেশন তোমরা বলো, নাহলে 8 বলে লেখো, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারকে কি বলে? ইরেশনাল নাম্বার মানে আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ। তার মানে আর মাইনাস কিউ না লিখে তুমি এস দিয়ে লেখো। ধরো এসটা কি সেট অফ অল, এস দিয়ে লেখে কিনা জানি না, এটাকে এস দিয়ে লেখে না, আই দিয়ে লেখো। আই হচ্ছে সেট অফ অল, ইউনিক নোটেশন নয় এটা, সেট অফ অল ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কথাটির মানে কি? যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাদেরকে বলা হচ্ছে সেট অফ অল ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের মধ্যে কারা কারা থাকবে রে বাবা? আর থেকে কিউ বাদ, আর থেকে কিউ বাদ, মানে আরটা পুরো থাকবে কিন্তু কিউ এর এলিমেন্ট গুলো বাদ যাবে, তাদেরকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যায় না তাদেরকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যায় না তাদেরকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। আমি যে যে কথাবার্তাগুলো বলছি সেগুলো তোমরা একটু নোট ডাউন করবে, লিখে নেবে। আর লেখা যদি খুব সমস্যা হয় তা আমাকে বলবে যে স্যার একটু ওয়েট করুন, বলবে, না বলে কিন্তু চাপ আছে। তুই বলছিস স্যার লেখার কি দরকার, বইতে তো আছে। না, বইতে এইভাবে নেই, বইতে এইভাবে পরপর আলোচনা করা নেই। তোমার আমার যে নোটটা লিখবো সেই নোটটা তোমার পারফেক্ট মনে হবে, যারা ফার্স্ট সেমে পড়েছো তারা জানো, একদম পারফেক্ট নোট মনে হবে, ওটা থেকেই তুমি কমপ্লিট পেয়ে যাবে। কিন্তু পড়তে হবে, সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে। লাস্টে গিয়ে অনেকে ঘেটে ফেলছো যে স্যার আমি আর পড়তে পারছি না, তখন তো চাপ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে অনেককে আমি দেখেছি, খুব ট্যালেন্টেড বাচ্চা আছো তোমরা, মানে অদ্ভুত অদ্ভুত ট্যালেন্টেড আছো, ফিউচারে অনেক কিছু করতে পারবে। যদি ট্যালেন্টেড না থাকতো তো আমি পড়াতে পারতাম না। তো আমি খুব ট্যালেন্টেড যারা, তাদের আমার দরকার নেই, যারা পরিশ্রম করতে পারে, গরু গাধার মতো পরিশ্রম করতে পারে, তাদেরকে খুব দরকার। ট্যালেন্ট খুব বেশি কিন্তু পড়াশোনা করি না, তো ওই ট্যালেন্টের কি মানে? সেটা ধুয়ে ধুয়ে খাও, তোমার ট্যালেন্ট তুমি নিয়ে রাখো। কিন্তু যে লেবার দিতে জানে, পরিশ্রম করতে পারে, তাকে খুব দরকার। তার যদি একটু ট্যালেন্ট কম থাকে সে লেবার দিতে 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 একটা সময় একটা জায়গায় পৌঁছে যাবে। আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, জানো তো, বুদ্ধি শুদ্ধির খুব একটা দরকার নেই, যে যত পড়াশোনা করবে তার তত ভালো রেজাল্ট হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। লেবার তুমি এক্সট্রিম পর্যায়ে লেবারটা দাও, তুমি ধরে নাও যে তুমি এটা লাস্ট সুযোগ পাচ্ছ, এরপরে আমাকে হয়তো নেক্সট চান্স দেবে না, আমার সাপ্লি হয়ে গেলে আর নেক্সট সুযোগ দেবে না। মা তো বলে দিয়েছে যেদিন ফেল করবে সেদিনই আমি তোকে বিয়ে দিয়ে দেবো ধরে। এবার সেই কারণে ফেল করছি স্যার, যেই বলেছে
বিয়ে দিয়ে দেবো, সেই কারণে ফেল করেছে। এবার সমস্যা হচ্ছে কি, তুমি পড়াশোনা করবে না সেই কারণে বিয়ে করেছে। এবার বিয়ের পরে তোমার হয়তো ওয়াইফ বা তোমার হাজব্যান্ড সে বলছে যে তোমাকে পিএইচডি করতে হবে, নাও এবার ঠেলা সামলাও। বলছে যে এতদিন ধরে আমি বিয়ে করব, মানে পড়াশোনা করবো না বলে বিয়ে করলাম, সে বলছে পিএইচডি করতে হবে, তখন আরেকটা অশান্তি চলে আসবে। সেই কারণে আগে ভাগেই তোমরা পিএইচডিটা করে নাও, তারপরে বিয়ে টিয়ে করো, ঠিক আছে? দুম করে এখনই যদি আবার জীবন সাথী চুজ করতে শুরু করো তাহলে তো সমস্যা রে বাবা। সবে তো শুরু, এখনই আগে প্রতিষ্ঠিত হও, তারপর অন্য কিছু। তো সেট অফ অল ইরেশনাল নাম্বার তাকে কি দিয়ে লেখা হচ্ছে? আর মাইনাস কিউ দিয়ে লেখা হচ্ছে। এবার আমি তোমাদের ছোট ছোট কতগুলো এক্সাম্পল বলি। যেমন যদি তোমাদেরকে বলা হয় যে 2/7 এটা রেশনাল না ইরেশনাল, কি বলবে? তাহলে এটা রিয়েল নাম্বার কি? এটা কি রিয়েল নাম্বার? তার মানে এটা কিউ এর মধ্যে আছে, এটা আর এর মধ্যেও আছে, আর এর মধ্যেও আছে, তাই তো? বড়দের বাবা 0.789 এটা কি রিয়েল নাম্বার না রেশনাল নাম্বার না ইন্টিজার, কোনটা কি হবে? এটা কি বলা যায়? এটা কি করে রেশনাল নাম্বার বলছো? ভাই ডিভাইড বাই 1000 লিখতে পারি। ভেরি গুড, বললাম না তোমরা সবাই খুব ট্যালেন্টেড। এটা তো লিখতেই পারি, তাহলে এটা কিউ এর মধ্যে আছে। কিউ এর মধ্যে থাকা মানেই তো আর এর মধ্যে থাকবে, কারণ আরটা তো আরো বড়। 1000 ইয়েস, তাহলে আর এর মধ্যে থাকবে, আর তো আরো বড়, কিন্তু এটা ইন্টিজার। আচ্ছা এবার বলো দেখি, মনে করো চেঞ্জ করছে, এবার ধরো 2.38 তার পৌনঃপুনিক, এটা কি রেশনাল না ইরেশনাল? একজন বলছে রেশনাল, একজন বলছে ইরেশনাল। স্যার অ্যাকচুয়ালি পৌনঃপুনিকের ডেফিনিশনটা ভুলে গেছি। পৌনঃপুনিকের ডেফিনিশন ভুলে গেছো? হ্যাঁ স্যার, ছোটবেলায় পড়েছিলাম তো ভুলে গেছি। ছোটবেলা দেখেছো আমার টার্মগুলো ইউজ করছে সব, 9 এ পড়েছিলে। ভুলে গেছি। আচ্ছা পৌনঃপুনিক, আচ্ছা মনে করো 38 যেটা দেখছো, এটা মানে হচ্ছে 38 রিপিটেডলি আসবে, এটা একটা ব্লক। 38 38 38 38 এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এবার বলো এটা রেশনাল না ইরেশনাল? এটা রেশনাল না ইরেশনাল, কি বলছো? ইরেশনাল। তো মনে পড়ে কি লাভ, না মনে পড়লে তো রেশনাল বলতে ভুল করে, তা মনে পড়ে গিয়ে তো ভুল অ্যান্সার দিলে। এটা কি রেশনাল না ইরেশনাল? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি করে বুঝতে পারছো? এটা তো ডিভাইডেড বাই হয় তো। কত? এটা 38/99। ভেরি গুড। এটা পৌনঃপুনিকের নিয়ম বলছে যে আমি যদি এই সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ পৌনঃপুনিক বলছে এটা কি হবে? 38 ভাগ কই রে বাবা, 38 ভাগ চিহ্নটা কই, কোথায়? হ্যাঁ ভাগ, সরি ভাগ কত? 99। ও বলছে এটা 99, আমি যে গ্যারান্টি দিচ্ছি 99 করলে সত্যিই ওটাই আসবে। 0.383838 মনে হচ্ছে দেখা যাচ্ছে না? একটু হাত একটু হয়তো এটা বড় করলে ভালো হতো, কিন্তু জুম করা যাবে না, না এটা জুম করা যাবে না। তাহলে মোটামুটি বুঝতে পারছো, তাহলে এই সংখ্যাটি আর কিছুই না, 38 উপরে নিচে 99, 38 উপরে নিচে 99, তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, সেই জন্য ঠিকই আছে। এবার মনে করে এখানে 2 আছে, মনে করে 2 আছে, তাহলে 2 আছে, তাহলে এটা 2 হবে, 2 পূর্ণ এত, সত্যি তাই। তো 2 পূর্ণ মানে 2 প্লাস 38/99, তো এটাও রেশনাল, এটাও রেশনাল, তো এটা রেশনালই হবে, অন্য কিছু হতে পারে এটা। তাহলে বুঝতে পারছো আমার কথা? এরা কিন্তু কিউ এর এলিমেন্ট,
আর এটা অবশ্যই আর এরই সাবসেট, তাহলে এটা সব আর এরও এলিমেন্ট, কিন্তু এটা ইন্টিজার নয়। তাহলে ইনফিনিটি পর্যন্ত তার ডেসিমাল রিপ্রেজেন্টেশন যদি চলে তাহলে তারা ইরেশনাল নাম্বার নয়। ইনফিনিটি পর্যন্ত ডেসিমাল রিপ্রেজেন্টেশন চললেও রেশনাল হতে পারে, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, হতে পারে। একদম ভেরি গুড। এবার বলো তো বাবা, ধরো এখানে নিয়েছো 7 আর এইদিকে নিয়েছো 5, তার শুধু পৌনঃপুনিক, এটা কি হবে? রেশনাল না ইরেশনাল? rational তো রেশনাল হবে, সেম ফান্ডা, তাই তো? কিন্তু এটা পি বাই কিউ আকারে যে লেখা যাবে, পি বাই কিউটা কত হবে? 68/90 দেখেছো কি করে যে বলছে কি জানি। এটা নিয়ম হচ্ছে 65 নিলাম, আর নিচে কি হবে, একটা পৌনঃপুনিকের জন্য 9, আর আগেরটাতে যেহেতু পৌনঃপুনিক নেই তার জন্য ডেসিমেল প্লেসের পরে থাকলে 0 হলো, আর যেহেতু 7 এর আগে পৌনঃপুনিক ছিল না তাহলে -7, তাহলে 68/90। ঠিক ধরেছে। এবার টেকনিকটা শোনো, একবার একটু বলে দিন না রুলসটা বলছি শোনো। মনে করো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা দেখতে পাচ্ছ কি, এটা দেখা যাচ্ছে কি, ভিজিবল কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে আমার 75 ছিল, তাহলে 75 তাকে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে দেখো কোনো মতেই কিন্তু ওই সংখ্যাটি আসছে না, 7 পয়েন্ট আসছে না। দেখো কত এসছে, 0.83333333 করে চলছে, তাহলে ওই সংখ্যাটা হতে পারে না। তাহলে উপায় কি, আমি যে 75 থেকে 7টা বাদ দিতে হবে, 7 বাদ দিলাম, দেওয়ার পর যে সংখ্যাটি আসলো সেটা হচ্ছে 68। এবার তাকে 90 দিয়ে ভাগ করো, ডেফিনেটলি তোমার 7.7555555 করে চলবে। বোঝানো গেছে? ইয়েস অর নো? রুলটা কি বলছে সেটা বলি। রুলটা বলছে তুমি যে কোনো সংখ্যা আমাকে দাও, এত কিছু এগুলো বলার দরকার ছিল না, সব জানো, আমি ধরে নেওয়া উচিত ছিল। মনে করো তুমি আমাকে 385, তার এখানে শুধু পৌনঃপুনিক দিয়েছো, আর এটা তো পৌনঃপুনিক দিয়েছো, তাহলে এই সংখ্যাটা আমার কি হবে জানো তো, 385 নিচের দিকে দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9 হলো, আর একটাতে পৌনঃপুনিক নেই, তাহলে ডেসিমেল প্লেসের পরের সংখ্যা ওই জন্য 0 হলো, মাইনাস এই 3টা বাদ যাবে, যেটা পৌনঃপুনিক ছিল না সেটা বাদ যাবে, দিলে এবার এই সংখ্যাটা যেমন ছিল তোমার 0.3858585 সেই সংখ্যাটি আসবে। তোমার পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে মানে ডেফিনেটলি বলতে পারবো যে এরা রেশনাল নাম্বার, মূলত সংখ্যা নয় কিন্তু। ওকে, দেখবে এটা তুমি ভাগ করে দেখো তাহলে বুঝতে পারবে। মনে করো সংখ্যাটাকে আমি বলতে পারি 385 -3 নিতে হচ্ছে ডিভাইডেড বাই 990। দেখো 0.3858585858 না সরি 0.38585858 করে চলছে। তাহলে এগুলো সব মূলত সংখ্যা। বলো জিরোটা কেন আসলে বললেন? কোন জিরোটা? এই জিরোটা? হ্যাঁ, কি করে আসছে? কারণ 0.3 যদি হয় তাহলে তাকে কি করবে, 1 দশমিকের জন্য আর একটা 0, 0টা কেন আসে, কারণ এটা তো ডেসিমাল রিপ্রেজেন্টেশন, সেই কারণে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ভাগের রুল, তোমরা ভাগ যে ছোটবেলায় যে ভাগ করেছিলে, এই যে ভাগ যে করেছিলে, ধরো তোমাকে আমি বলছি 1/4, এই ভাগ করার পর যে ভাগটা যে এসেছিল, তুমি তো একটা নির্দিষ্ট রুল পেয়েছিলে ছোটবেলা, মা যদি তোমাকে ওই ভাগটা, আমি যে ভাগটা এখন বলতে চাইছি সেটা যদি শেখাতো তাহলে চাপে পড়ে যাবে, তাই একটা অন্য রুল দিয়ে শেখানো হয়েছিল। তো তোমাদের এই জিনিসটা মাথায় এসেছিল যে 1/4 এর এখানে কি বসবে, এটা কি করে করা হয়, কি নিয়ম জানো? কি জানো নিয়ম? বলছে নিয়মটা কি আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, খুব রাফলি বোঝাচ্ছি, হয়তো দরকার নেই, অনেকে হয়তো ঘেটে ফেলবে। বলছে এই 1/4টা কোন নাম্বারের মধ্যে আছে? আমি 0 আর 1 এর মধ্যে আছে, 0 আর 1 মধ্যে, তাহলে এই 1/4 এদের কোথাও না কোথাও আছে। তার মানে যখন 1/4 মূলত সংখ্যা, রেশনাল নাম্বার, তাকে সংখ্যা রেখায় স্থাপন করো, তার মানে এই 1/4টা কোথায় আছে তুমি ওখানে বসাও, তো সেটা তো আমরা বসাতে পারি। তার নিয়ম কি বলছে, যদি ভাগ করো তাহলে ডেসিমেল রিপ্রেজেন্টেশন করেছো, তার মানে 10 ভাগের 1 ভাগ নিয়েছো, ভাগ করেছো মানে 10 ভাগের 1 ভাগ নিয়েছো, তাহলে নিয়ম বলছে যে এদেরকে না
সমান 10 ভাগে ভাগ করতে হবে। এই ইন্টারভেলগুলোকে সমান 10 ভাগে ভাগ করলে এক একটা ভাগ হবে 1/10, 2/10, 3/10, 4/10, এরকম করে করে এখানে ধরো 5/10, তারপরে 6/10, 7/10, 8/10, 9/10, আর লাস্টেরটা হচ্ছে 10/10। তাহলে সমান কত ভাগে ভাগ করলে? 10 ভাগে ভাগ করলে। কথা বোঝো? 10 ভাগে ভাগ করলে এই ইন্টারভেলটাকে বলা হয় জিরোথ ইন্টারভেল, এটাকে বলা হয় ফার্স্ট ইন্টারভেল, এটাকে বলা হয় সেকেন্ড ইন্টারভেল, থার্ড ইন্টারভেল, ফোর্থ ইন্টারভেল, ফিফথ ইন্টারভেল, সিক্সথ ইন্টারভেল, সেভেন্থ ইন্টারভেল, এইট ইন্টারভেল, নাইনথ ইন্টারভেল। ইন্টারভেলটা আমি ব্রেক করে দিলাম যে কোনটা কোন ইন্টারভেল করে দিলাম। এবার নিয়মটা শোনো, নিয়মটা খুব সুন্দর, খুব মানে অন্যরকম একটা নিয়ম। বলছে যে এই যে ভাগটা করছো তুমি আমাকে বলো, যেহেতু ডেসিমেল করেছো তাহলে দশমিক নিতেই হবে, কারণ 1 আর 10 এর মধ্যে তাহলে একটা দশমিক নিতে হবে। নিলাম, দশমিকের আগে শূন্য নিতে হয়, দেখতে যেন ভালো লাগে সেই জন্য। এইবারে এই 1/4টা এই ডেসিমেল প্লেসের কোন পজিশনে আছে? 1/4 এখানে কোন পজিশনে আছে? 1/4 বুঝতে গেলে তাহলে নিচে একটা 40 করে দিলাম, আর এটা উপরে তাহলে আমার 10 করে দিলাম, তাহলে 10/40। 10/40 কোথায় আছে দেখে নাও একটু। 1/4 কোথায় আছে? 10/40। 10/40 মানে এখানে 4 দিয়ে কোথাও একটা গুণ করো। আমি যে এই জায়গাতে গুণ করলে কি হবে? নিচে 40 আর উপরে আছে 8, আর এখানে হয়ে যাবে 40 আর 3 4 12, তারপরে 12। তার মানে এই জায়গাটাতে 1/4 আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে রে বাবা? 1/4 কোথায় আছে বোঝা যাচ্ছে? 2/10, 1/4 আর 3/10 এর ভেতরে আছে। বোঝা গেছে? হ্যাঁ না না? ইয়েস অর নো? Yes, sir. তার মানে বলছি যেহেতু এটা সেকেন্ড ইন্টারভেলে আছে তাহলে 2 বসাও। তাহলে 1/4 এর ভাগের রোলে এটা 2 কোনোদিন শোনোনি, ফার্স্ট টাইম শুনছো। এইগুলো হচ্ছে অ্যানালাইসিস। আরেকবার বলবেন? আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলছি, দাঁড়া। নিয়ম বলছে যে 1/4 যেহেতু তুমি ভাগ করছো তার মানে ডেসিমেল রিপ্রেজেন্টেশন, তুমি দশমিক লিখেছো মানে ডেসিমেল রিপ্রেজেন্টেশন করছো। তার মানে 0 আর 1 সেই ইন্টারভেলটাকে সমান 10 ভাগে ভাগ করতে হবে। সেই 10 ভাগে ভাগ করার পর 1/4টা যে ইন্টারভেলের মধ্যে থাকবে সেটা তার পজিশন 2। তাহলে 2 একে ভাগ করলে 2.2 আসবে, একদম শিওর। তুই বলছিস না আরো আছে স্যার? আমি যে হ্যাঁ আরো আছে অবশ্যই। আর কি আছে? এবার আর কি? এবার পরের ডিজিটটা পাওয়ার জন্য আমরা কি করব? পরের ডিজিটটা পাওয়ার জন্য এই ইন্টারভেলটাকে আবার 10 ভাগে ভাগ করব। তো এই ইন্টারভেলকে 10 ভাগে ভাগ করার জন্য আমি একটু জুম করে বড় করে দিলাম, মানে 2/10 আর 3/10 কে সমান 10 ভাগে ভাগ করব। 2/10 আর 3/10 কে সমান 10 ভাগে ভাগ করলে এক একটা ভাগ আমার কত হবে? এক একটা ভাগ হবে এখানে হবে তাহলে 21/100, তারপরে 22/100, 23/100, 24/100, 25/100, 26/100 করে এরকম করতে করতে এইদিকে 29/100, আর লাস্ট এটা হচ্ছে 30/100। 30/100 মানে 3/10। তাহলে কত ভাগে আবার ভাগ করলে? 10 ভাগে ভাগ করলে। এই ইন্টারভেলটাকে কত বলছো? জিরোথ ইন্টারভেল। এটাকে কি বলছো? ফার্স্ট ইন্টারভেল। এটাকে বলছো সেকেন্ড, এটাকে বলছো থার্ড, এটাকে বলছো ফোর্থ, এটাকে বলছো ফিফথ, সিক্স, 7, এইভাবে করে চলছে। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? এবার বলছে 1/4টা আবার এই ইন্টারভেলের কোন পজিশনে আছে সেটা বের করো। তোমরা বলবে যে 1/4 আসলে নিচে যদি 100 করতে হয় তাহলে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25/100, 25/100 হচ্ছে দিস ওয়ান। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 25/100। তাহলে আমার এই 1/4টা কোথায় আছে রে বাবা? ফিফথ ইন্টারভেলের মধ্যে আছে। তাহলে এখানে কত বসবে? 5। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? হালকা? হ্যাঁ স্যার। আচ্ছা। খুব ইন্টারেস্টিং, অন্যরকম। এটা হলো ভাগের রুল। গুণের রুলটা আবার আরো অন্যরকম, অদ্ভুত রকম। এইভাবে যদি ছোটবেলা যদি পড়াতো, মা যদি বলতো যে এরকম করে ভাগ করতে হবে, তখন মা থাক আমি আর পড়াশোনা করবো না, আমাকে ছেড়ে দাও। বলে কি করে? বলে রান্না বান্নার কাজগুলোই ভাল লাগবে, ঘর টর মেজে দেবো, এ করে সবকিছু করে দেবো, রান্না বান্নাটাই খুব ভালো।
পড়াশোনাই করতে না, ছেড়ে দিতে, সেই জন্য তখন ভাগ অন্যভাবে করা হয়েছে। তাহলে 0.25 হলো। এবার আরেকটা মজার জিনিস বলছি, যখন তো একটু বলে নেই, সেটা বলছি, তুমি স্যার থেমে গেছে, আমি যে এটা শেষ, আমি যে না আরো চলবে। আর চলবে মানে কি, এবার আবার আমাকে কি করতে হবে, এই ইন্টারভ্যালটাকে আবার 10 ভাগে ভাগ করতে হবে। তাহলে ওই ইন্টারভ্যালটা মানে কোনটা, এইদিকে হচ্ছে 25/100 আর এইদিকে হচ্ছে 26/100। একে আমাকে সমান 10 ভাগে ভাগ করতে হবে। এদেরকে সমান 10 ভাগে ভাগ করলে, যদি 10 ভাগে ভাগ করো, তাহলে বলো তো রে বাবা 1/4টা এবার কোন ইন্টারভ্যালের মধ্যে থাকবে? সমান 10 ভাগে ভাগ করলে 1/4টা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকবে? কেউ একজন এখানেই থাকবে, এটাই তো। তাহলে কোথায় থাকবে? 0th ইন্টারভ্যাল। তাহলে এখানে 0 বসবে, 0 বসবে ওখানে। তারপরে লাইনে, তারপরে আবার বলছে যে একে আরেকবার আবার তুলে নাও, তাকে আবার সমান 10 ভাগে ভাগ করো, তারপরে এই 1/4টা কোথায় থাকবে? এখানেই থাকবে। তাহলে আবার 0, তারপর আবার তোলো, আবার 0, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে তো ভাগে কোনোদিন শেষই হবে না, শেষ কোনোদিন হয় না। এবার লাস্টের দিকে যেহেতু 0 আছে, দিয়ে আমরা বলি দশমিকের পরে 0 গুলোকে না লিখলেও চলে, বলি না আমরা মাঝে মাঝে বলি না, 0 না লিখলেও চলে, সেই জন্য আমরা 0 বাদ দিয়ে দিই। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? একদম ক্লিয়ার? অনেকটা Yes. হয়েছে তো? Yes, sir. কিন্তু একটা গল্প আছে, গল্পটা হচ্ছে, এবার বোঝাটা শোনো। তুমি আমাকে কোশ্চেন করতে পারতে যে স্যার যখন পয়েন্ট অফ ডিভিশনটা হয়েছে, যখন এই পয়েন্ট অফ ডিভিশনটা 25 হয়েছে, আপনি কেন 5th নিলেন? 4thটাও তো নেওয়া যেত। প্রশ্নটা বোঝা গেছে আমার কথা? ইয়েস অর নো? Yes, sir. ওকে, তাই যদি হয় তাহলে এই সংখ্যাটির মান আমার হিসাব মতো 0.2, যদি আমি 4th নিতাম তাহলে তো এখানে 4 হয়ে যেত, তাহলে এখানে 4 হয়ে যেত, শিওর তো 4 হওয়া উচিত। এবার তোমরা আরেকটা কোশ্চেন করতে পারো, তাহলে এরপরে আমাকে কি করতে হবে? আরেকবার তুলতে হবে, তখন আবার এই ইন্টারভ্যালটা ব্রেক করতে হবে। এই ইন্টারভ্যালটাকে যদি ব্রেক করতে চাই, এই ইন্টারভ্যালটাকে ব্রেক করতে চাই, তাহলে এই দিকে থাকবে আমার 24/100 আর ওই দিকে থাকবে 25/100। এটা হবে আমার 0th ইন্টারভ্যাল, ফার্স্ট সেকেন্ড করে এটা হবে 9th ইন্টারভ্যাল। এবার তুমি বলো তো, এই 1/4টা যদি এই দিকে কনসিডার করো, তাহলে এই মানটা আমার কত? কোন ইন্টারভ্যালের মধ্যে 1/4 আছে? 1/4 আর এটা তো একই জিনিস, কাটাকাটি করলে তো 1/4ই আসবে। তাহলে কোথায় আছে এটা? 9। তাহলে এখানে কি বসবে? 9 বসবে। তারপরে লাইনটাতে আবার কি বলবে? একে আবার সমান 10 ভাগে ভাগ করবে। সমান 10 ভাগে ভাগ করলে তারপরে যে ভাগগুলো আসবে, সেই ভাগগুলোর মধ্যে এই টার্মটা তো আমার লাস্টের দিকেই থাকবে। লাস্টের দিকে যদি থাকে, এদেরকে আবার 10 ভাগে ভাগ করলে কোথায় থাকবে? এখানেই থাকবে। তাহলে আবার কি বসবে? 9। আরেকবার নিলে কি হবে? 9। এইভাবে করে চলতেই থাকবে, কারণ এই ভাগ করাটা কিন্তু কোনোদিন থামবে না। কোনো একটা সংখ্যাকে যত টানবে তত লম্বা হবে, এটাকে বলা হয় যে ডেনসিটি প্রপার্টি। পরের দিকে আছে। তাহলে আমরা কি বুঝলাম? 1/4 এর একবার এরকম লেখা যেতে পারে, 1/4 একবার এরকম লেখা যেতে পারে। বলো তো বাবা, এখানে যে টার্মটা দেখতে পাচ্ছ, এই টার্মটাকে আমি কি লিখতে পারি? 2, 4 আর 9 এর পৌনঃপুনিক। হ্যাঁ না না? Yes, sir. তাহলে একটা মজার জিনিস শিখলে, সেই মজার জিনিস হচ্ছে, তুমি আমাকে যে কোনো একটা সংখ্যা দাও 1/4, সেই সংখ্যাটা 0.25 লিখলে 0 0 0 0 করে চলছে, আর এই দিকে তাকে লিখলে 0.249 তার পৌনঃপুনিক। বলো তো রে বাবা, এই দুটো সংখ্যা কি একদম ইকুয়াল, নাকি টেন্স টু, নাকি অ্যাপ্রক্সিমেট? কি মনে হচ্ছে? সেন্স কি বলছে? কি মনে হচ্ছে? টেন্স টু না ইকুয়াল না অ্যাপ্রক্সিমেট? টেন্স তো মনে হচ্ছে তা টেন্স টু যদি হয়, ভালো করে বোঝো, টেন্স টু যদি হয়, তা আমি কি এখানে টেন্স টু লিখেছি না ইকুয়াল লিখেছি? এর সঙ্গে এটা ইকুয়াল লিখেছি না টেন্স টু লিখেছি? আচ্ছা, আমি এখানে কি টেন্স টু লিখেছি না ইকুয়াল লিখেছি? এগুলো কি টেন্স টু লিখেছি কোথাও, না ইকুয়াল লিখেছি? এবার তুমি আমাকে বলো, এ এর সঙ্গে বি সমান, আবার বি এর সঙ্গে সি সমান, তাহলে এ এর সঙ্গে কি হবে? সি সমান হবে না টেন্স টু হবে? তো টেন্স টু কেন হবে? এটা ইকুয়াল হবে।
তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা একদম ইকুয়াল, কোনো পার্থক্য নেই। কথা বোঝা গেছে? বোঝা গেছে আমার কথা? ইয়েস অর নো? স্যার ওটা কি পৌনঃপুনিকটা তুললে কি 1/4 আসবে? 100% আসতেই হবে, না আসলে তো ভুল করেছো। তাহলে চলো তোমার কোশ্চেনের উত্তর। ভেরি গুড। মানে এমন একটা কোশ্চেন করে দিল, সেই কোশ্চেন শিখেই গল্পগুলো অনেকটা হয়ে যাবে। তাহলে এটা যদি আমি পৌনঃপুনিক তুলি, এটা মানে কি 2 4 9 -24 আর নিচে 900 হলো। 2 4 9 থেকে -24 মানে এখানে 5, এখানে 2, এখানে 2, নিচে 900, কাটাকাটি করলে 1/4 এসছে। টেন্স টু হয়েছে এখানে কোথাও? না স্যার, ইকুয়াল, সবসময় ইকুয়াল। তাহলে যে সংখ্যাটা দেখে তোমার মনে হচ্ছিল যে এটা মনে হয় ইরেশনাল স্যার, এটা রেশনাল হবে না, দেখো এটা রেশনাল সংখ্যা, এটা রেশনাল নাম্বার। আমি যেটুকু জায়গা বললাম সেখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আর তুমি কোনোদিন ভুলবে না যে পৌনঃপুনিক সংখ্যাগুলো রেশনাল না ইরেশনাল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দুটো জিনিস শেখালাম, এক হচ্ছে পৌনঃপুনিকের ব্রেক করাগুলো শেখালাম, রেশনাল মূলত গল্পগুলো শুনে নিলে, আর ডেসিমেল রিপ্রেজেন্টেশনের সাহায্যে কি করে ভাগ করা যায় সেটাও শেখালাম। এটা ফিউচারে আরো এর ডিটেলস আলোচনা আছে। এরপরে না আমাদের, আচ্ছা যাদের কম্পিউটার আছে রে বাবা, কম্পিউটারে মনে আছে তোমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন 0 1? কেন ওটা হয় বাইনারি রিপ্রেজেন্ট? কেন, কি কারণে? তার কারণ হচ্ছে জানো তো, উদাহরণ দিচ্ছি, তুমি বলছো যখন ঠিক আছে বাইনারি, যাদের আছে তারা বলো। 1/4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন বলছে ওকে 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে লেখো। তাহলে নিয়ম কি? নিয়ম বলছে যে এই সংখ্যাটার বাইনারি রিপ্রেজেন্টেশন করার সময় আমি কি করব, 0 আর 1 তার মধ্যে এটা আছে, একে সমান 2 ভাগে ভাগ করব, যেহেতু তুমি বাইনারি বলছো। আর ডেসিমাল বললে কত ভাগে? 10 ভাগে। ট্রাইনারি বললে কত ভাগে? 3 ভাগে। তাহলে সমান 2 ভাগে ভাগ করলাম, তাহলে এটা 1/2। এবার বলা হচ্ছে যে এই সংখ্যাগুলোর এটা 0th বলো আর এটা ফার্স্ট বলো, এই 1/2টা কোথায় আছে বলো। এই 1/2টা, সরি 1/4টা কোথায় আছে? এই দুটোর মধ্যে 1/4 কোথায় আছে? এখানে না? 0। তাহলে এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনে 0 হবে। এবার এই 0 আর 1/2টাকে ব্রেক করো, 0 আর 1/2টাকে নিয়ে নাও, নিলাম যেহেতু এখানে আছে, তাকে সমান 2 ভাগে ভাগ করো, 1/4 আর এটা, বুঝতে পারলাম কি বলছি? নিলাম। এবার এটা হলো 0th আর এটা ফার্স্ট। এবার তুমি কি বলবে যে এই ইন্টারভ্যাল 1/4 কোথায় আছে? আমি যে এখানে, তাহলে হয় তুমি এটা নিতে পারো না এটা নিতে পারো। যদি এটা নাও তাহলে আবার 0 হবে, যদি এটা নাও 0 নেবে। তারপরে আবার কি করবে, এই 0 আর 1/4টাকে ব্রেক করবে, তাকে আবার 2 ভাগে ভাগ করবে, তাহলে 1/8। তারপরে 0 আর ফার্স্ট। এবার এ কোথায় আছে? এখানে। তাহলে এরপরে ডিজিটটা কত? 1। তারপরে আবার এটাকে ব্রেক করবে, তারপরে ডিজিটটা কত হবে? 1, লাস্টেই থাকবে, তারপর 1, তারপর 1। তাহলে মনে থাকবে 1/4 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এরকম দেখতে, 0 আর 1 দিয়ে। আমার কথা বুঝতে পারছো? কোনোদিন এইভাবে ভাবোনি, কিন্তু আমি তোমাদের ভাবাচ্ছি। একটা ইন্টারভ্যাল বেশি হয়ে গেছে কোথায়? ইমতিয়াজ, আগেরটা? ওকে, এটা ক্লিয়ার হলো কি? ইয়েস অর নো? ক্লিয়ার? যাদের কম্পিউটার আছে তারা বুঝতে পারলে। ওকে, সো এই একটা গেল ভালো একটা জায়গা, যে কনসেপ্টটা তোমাদের জানার দরকার ছিল। তাহলে কোনগুলো পাস নিলে কি হতো? হ্যাঁ, যদি এটা 0 না নিয়ে পাস নিলে তাহলে এখানে 1 হতো। যদি আমার এটা 0 না নিয়ে যদি এমন নিতাম, তাহলে এই সংখ্যাটা আরেকটা ডেসিমাল ডিফারেন্স থাকতো, 0 0 0। তারপর তুমি যদি প্রথমটা নিতে তাহলে একটা 1 হতো, তারপর ওগুলো আবার 0 হয়ে যেত। তাহলে 1/4টা এরকম দেখতে, হয় এটা নাহলে এটা, হয় এটা না এটা। যেমন ফিজিক্সে বাইনারি রিপ্রেজেন্টেশনের কিছু একটা চ্যাপ্টার আছে, ওখানে যেমন পড়বে, বা কম্পিউটার যাদের আছে বাইনারি, আমাদের বাইনারি অ্যালজেব্রা যেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে, সেখানেও এই সব কথাবার্তাগুলো আছে। তো সে যাই হোক পরে হবে। শোনো, এবার আরেকটা কথাবার্তা আছে, সেটা হচ্ছে রেশনাল কোনগুলো ইরেশনাল কোন, সেগুলো বুঝলাম। বলো তো রে বাবা, আমি যদি
3 নিতাম, এটা কি হবে? রেশনাল হবে না ইরেশনাল হবে? কেন জানো? কেন জানো? কারণ 1.7320152893257831 √3 ডেসিমাল রিপ্রেজেন্টেশন এমন দেখতে। তুমি কি করে বের করবো? ওই যে 10 ভাগে ভাগ করে বের করতে হবে। তোমরা কি এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন জানো? তোমরা কেউ কি √3 ডেসিমাল রিপ্রেজেন্টেশন পারফেক্টলি জানো এতদূর পর্যন্ত? না স্যার, আমরা 1.732 অবধি জানি। জানো না তো? তার জন্য আমি জানি, ঠিক আছে? তোমরা জানো না সেই জন্য আমি জানি, অথচ আপনার দরকার নেই। তাহলে যা হোক এরকম টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে? এগুলো পারফেক্ট রেজাল্ট কিন্তু নেইনি, যা হোক কিছু একটা নিয়েছে। শুধু মন দিয়ে বোঝো, আমি বোঝাতে চাইছি যেটা, এই ডেসিমাল রিপ্রেজেন্টেশন গুলো যদি নন রিপিটেড, নন টার্মিনেটিং না হয়, মানে সেম টার্ম যদি রিপিটেডলি যদি চলে আসে, ধরো এরা সেম টার্ম আসছে, মাঝে মাঝে সেম টার্ম আসছে, তাহলে তো পৌনঃপুনিক আকার লিখতে পারবে। তাহলে ওরকম যদি না লেখা যায়, তাহলে p/q আকারে কোনোদিন লেখা যাবে না। কেন? কারণ দশমিকটা তুললে নিচে 1 করলে কটা শূন্য নেবে? শেষ তো নেই। আর রিপিটেড যেহেতু হচ্ছে না, তাহলে পৌনঃপুনিক হবে না। তার মানে এদেরকে আমরা কোনোদিনই রেশনাল নাম্বার বলবো না। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো আমার কথা? বলো। রিপিটেশনে যদি অনেক পরে শুরু হয়, মানে অনেক পরে শুরু হলেও রেশনাল। যদি অনেক পরে রিপিটেশন কোন একটা জায়গায় গিয়ে রিপিট হয়েছে, তাহলে তখনও বলবো রেশনাল। যদি রিপিটেশনটা কোন একটা জায়গায় পরে শেষ, ধরো শুরু হলো, তাহলে রেশনাল। আদারওয়াইজ ইরেশনাল। তুমি ভাবো, মনে আছে পাই সংখ্যা, পাইটাকে তো সচরাচর আমরা লিখি 22/7, লিখি না রে বাবু? 22/7, কিন্তু দিস ওয়ান ইজ নট এ পারফেক্ট ভ্যালু অফ পাই। এটা পারফেক্ট ভ্যালু নয়, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে পাই যদি 22/7 হয়, ভালো করে বোঝো, পাই যদি 22/7 যদি হয়, তাহলে আমরা কিন্তু এই পাইয়ের, মন দিয়ে বোঝো কথাটা, এই পাইটাকে রেশনাল বলে ফেলতাম, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তার জন্য এটা বাদ দাও। তাহলে এবার পাইয়ের সংখ্যার ডেসিমাল রিপ্রেজেন্টেশন, আমি যে পাইটা 3 পয়েন্ট সামথিং করে চলবে, ওটা শেষ হবে না, শেষ তো হবে না, আবার নন রিপিটেড, নন টার্মিনেটিং টার্ম, যেহেতু রিপিট হয় না, টার্মিনেট করে না, তার জন্য এই সংখ্যাটাও কি হবে? কিউ এর মধ্যে থাকবে না। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইভেন ই মানে ই হচ্ছে অমূলত সংখ্যা, ইটাও কিউ এর মধ্যে থাকবে না। এগুলো পরবর্তীতে আরো প্রমাণ করে দেওয়া যাবে, আপাতত যেটুকু দরকার সেইটুকুই বলার চেষ্টা করছি। ওকে, এই গেল সেট থিওরির ছোট্ট ছোট্ট কতগুলো টার্ম। নেক্সট আমরা বেশ কিছু টার্মের মধ্যে পাবো। কি কি পাবো শোনো। ধরো এলিমেন্ট গুলো কেমন দেখতে, এ বি সি ডি এরকম করে দেখতে। সেট গুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে, এ বি সি ডি, ক্যাপিটাল লেটারকে দিয়ে সেট লিখবে, আর স্মল লেটার দিয়ে তার এলিমেন্ট গুলো লিখবে। যদি স্মল লেটারের এবিসি থাকতো, তাহলে দুটো নাম্বার এ আর বি, তাদের প্লাস কি জিনিস আমরা জানি, তার ওয়েল ডিফাইন মিনিংও জানি। এটাকে বলা হয় অপারেশন, যে দুটো সেটের মধ্যে অপারেশন বলা হচ্ছে এ প্লাস বি। আবার মাইনাস কি সেটাও জানি, আবার ডট কি সেটাও জানি, ডিভিশন কি সেটাও জানি, সব ধরনের পসিবিলিটিগুলো আছে। আর এই চারটে অপারেশনের বাইরে আর অন্য কোনো অপারেশন নেই এই পৃথিবীতে। অ্যালজেব্রিক টার্মের চারটে অপারেশনের বাইরে আর অন্য কোনো অপারেশন নেই। যদি অন্য কোনো অপারেশন থাকে, তাহলে সেই অপারেশনটা এই চারটে অপারেশনের কম্বিনেশন। আর এই চারটে অপারেশনের বাইরে যদি অন্য কোনো অপারেশন চলে আসে, সেই অপারেশনের মধ্যে একটা অপারেশন হচ্ছে লিমিট। যদি আসে, তাহলে আর অ্যালজেব্রা হবে না, তখন হয়ে যাবে অ্যানালাইসিস। সো অ্যানালাইসিস হবে লিমিটিং কনসেপ্ট। তো লিমিট জানলে তবেই অ্যানালাইসিস। আদারও আমরা রিপিটেড অ্যাডিশন লিখতে পারি কোথায়? এ ইনটু বি, এটাকে রিপিটেড অ্যাডিশন লিখতে পারি না? রিপিট লিখতে পারো, কিন্তু এ ইনটু এটা, এ ইনটু বি, হ্যাঁ স্যার, এ ইনটু বি ইনটু সি, এটা বলছো কি না কি বলছো বুঝতে না পারলাম? স্যার, মনে করো 4 ইনটু না 4 ইনটু 2 আছে, 4 প্লাস 4টা দেওয়া হবে, আর 4 ইনটু 2টা 5 হবে। তো সে তো এই অপারেশন গুলোর মধ্যেই কেউ না কেউ, ওটাই তো বললাম।
ধরে নাও তুমি অন্য একটা অপারেশন নিয়েছো, অপারেশনটা দেখতে এরকম দেখতে, তারপর এটা এ বি কে বলছো যে এটা এ প্লাস বি মাইনাস এ বি যদি বলো, সেটা তো প্লাস মাইনাস আর ডটের কম্বিনেশন। তাহলে এই অপারেশনটা নতুন আর কি অপারেশন হলো, ওদের কম্বিনেশন দিয়েই তো হলো। আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস না? এই অপারেশনটা যখন তৈরি হবে তখন যে চ্যাপ্টারটা তৈরি হবে সেই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে গ্রুপ থিওরি। তা গ্রুপ থিওরি আমাদের পরের সিলেবাসে আছে, এই সিলেবাসে নেই। আমরা আপাতত এটাকে ক্লোজ করছি, এটা দরকার নেই আমার। আমার যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা শোনো। এইগুলো তো আমি ক্লাস 12 এ পড়েছিলাম, বাইনারি অপারেশন বলে। একদম একদম সেম সেম সেম। আমার প্রশ্ন শোনো, সেটা হচ্ছে দুটো নাম্বার তাদের মধ্যে যদি এরকম অপারেশন থাকে তাহলে দুটো সেটের মধ্যেও অপারেশন থাকা উচিত। আমি বলছি ইয়েস, কিন্তু এখানে অপারেশনগুলো না প্লাস হয় না, প্লাস দিয়ে লেখা হয় না, তার পরিবর্তে কি দিয়ে লেখা হয় জানো? ইউনিয়ন। তাহলে দুটো সেটের ইউনিয়ন কি জিনিস বলছে, তারপরে দুটো সেটের ইন্টারসেকশন, তারপরে ওদের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টটা প্রোডাক্টের মতো মনে হচ্ছে হয়তো, কিন্তু ডিফারেন্স বলে একটা অপারেশন আছে, আরেকটা অপারেশন আছে সিমেট্রিক ডিফারেন্স। তাহলে এইভাবে করে অপারেশনগুলো আসবে। তাহলে অপারেশনগুলো হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই অপারেশনগুলোর মিনিং কি সেটা বোঝানোর জন্য আমরা প্রথম লিখছি ইউনিয়ন কাকে বলে। ইউনিয়নটাকে অনেক সময় কেউ কেউ বলে জয়েন করা হয়েছে, দুটো সেটের জয়েন করা হয়েছে। ওকে, লেট এ অ্যান্ড বি বি টু সেটস, যে কোনো দুটো সেটস যদি তাই হয় তাহলে দেন ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ ডিনোটেড বাই, আমি এত কিছু বলতাম না, আমাকে আগের দিন তোমরা অনেকজন বলছো যে স্যার সেট থিওরি জানি না, আমাকে স্যার একটু সেট থিওরিটা একটু বলে দিলে ভালো হতো, অনেকে বলেছো। আর 2 নম্বর আমি ফিল করলাম যে যেহেতু বেসিক অ্যালজেব্রার একটা ইন্ট্রোডাকশন জায়গাগুলো আছে, তো সেট থিওরি না বললে রিলেশনটাকে ঠিকঠাক করে বোঝাতে পারবো না। তো সেট থিওরিটা একবার যদি সুন্দর করে বলে নিতে পারি, দুটো ক্লাস না হয় আমার বেশি লাগলো, তারপরে দেখবে তুমি পুরো রিলেশনটাকে একদম নিজের কন্ট্রোলে আনতে পারবে। রিলেশন মানে সম্বন্ধ তথ্য, প্র্যাকটিক্যালি যে তোমার রিলেশনগুলো সেই রিলেশনগুলোই, মানে বন্ধুদের সঙ্গে যে রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে রিলেশন, সেরকমই সেম টাইপের গল্প স্বল্প তার সঙ্গে ট্যালি করে করেও হয়তো বলা যেতে পারে। তো সেই প্র্যাকটিক্যাল রিলেশনটা, টিচার স্টুডেন্টের মধ্যে রিলেশন, সেই সেম রিলেশনগুলো নিয়েই আলোচনা করা হবে, কিন্তু সেট জানতে হবে, সেট না জানলে হবে না। তো সেটা চেষ্টা করছি একটু বলে দেওয়া, ঠিক আছে? ওকে, সো এ আর বি বি টু সেট, তাহলে দেন ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ ডিনোটেড বাই এ ইউনিয়ন বি, ইউ এর মতো করে দেখতে, অ্যান্ড ডিফাইন্ড বাই কিভাবে ডিফাইন করা হচ্ছে, নিয়ম কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে সেই সমস্ত এক্স গুলো নেব যারা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে, ইউনিভার্সাল সেটটা বলিনি যদিও, তো সেই সমস্ত এক্স গুলো নেব। সেই এক্স গুলোর নিয়ম কি? হয় সেই এক্স গুলো এ তে থাকবে অথবা এক্স গুলো বি তে থাকবে। তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটার মধ্যে থাকলে বলবো ইউনিয়নের মধ্যে থাকবে, এ আর বি এর মধ্যে যে কোনো একটার মধ্যে থাকলে বলবো ইউনিয়নের মধ্যে থাকবে। তার মানে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে আমার এটা যদি এ হয় আর এটা যদি আমার বি হয়, তাহলে ওদের ইউনিয়ন মানে কি? এটা তো নিচ্ছ, এটা তো তুমি নিচ্ছ, এই টার্মটাও নিচ্ছ, এর সঙ্গে সঙ্গে এটাও নিচ্ছ, এইগুলো নিচ্ছ, ইভেন তোমাকে এই জায়গাটাও নিতে হবে, এই কমন পোর্শনটাও নিতে হবে। তাহলে এই পুরো পোর্শনটাই আমার এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ নিচ্ছ, বি নিচ্ছ, ইভেন ওদের কমন পোর্শনটাও নিচ্ছ। কমন পোর্শনটা কতবার নেবে? একবার নেবে। কমন পোর্শন দুবার নেওয়া যাবে না। এরা যার সাবসেট সেই সেটটাকে সাধারণত এস দিয়ে লেখা হয়, সেই সেটটাকে সাধারণত এস দিয়ে লেখা হয়, আর এসটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেন এর থেকে বড় সেট কেউ নেই, ওদেরই সাবসেট হচ্ছে এ আর বি গুলো। তাহলে এইভাবে ছবিটা হয়। এই ডায়াগ্রামটাকে বলা হয় ভ্যান ডায়াগ্রাম। টার্মগুলো সব পরিচিত লাগছে না? মনে হচ্ছে না যে হ্যাঁ স্যার এগুলো হয়েছে? মনে হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, টার্মগুলো সব জানো। তাহলে ভ্যান ডায়াগ্রাম হচ্ছে দিস ওয়ান, যেখানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে দিস ওয়ান। তোমরা যদি কেউ আমাকে বলো যে স্যার এখানে যে ইউনিয়নটার কথা বলা হয়েছে সেটা কি, আমি যে এই যে ইউনিয়নটা না রে, এটা হচ্ছে একদম লসাগু। ইউনিয়ন আর লসাগু ছাড়া আর কিছুই না। ইউনিয়ন যেমন লসাগু যেমন করেছিলে,
যেগুলো যেগুলো কমন আসবে সেগুলো নাও একবার, আর যেগুলো কমন আসবে না সেটাও নাও, এটাকে বলা হচ্ছে লসাগু। তুই বলছি আসলে কি বলতে চাইলাম, আমি যে বলতে চাইলাম যে কথা বলছি, এ বলে যে সেটটা সেটা 2 4 6 7 8, আর বি বলে যে সেট তার মধ্যে আছে 4 7 9 10, কথা বলছি। তা দুটোই সেট, ফাইনাইট সেট দুটোই। এবার এই দুটো সেটের ইউনিয়ন কি হবে? আমি যে এই দুটো সেটের ইউনিয়ন মানে যেগুলো যেগুলো কমন আসছে সেটা তোমাকে নিতেই হবে, কমনগুলো দুবার নেওয়া যাবে না। তাহলে 4 দুটোর মধ্যে কমন, তাহলে 4 তোমাকে একবারই নিতে হবে। 2 কি কমন, কিন্তু 2 তো এতে আছে, তাহলে 2টা নিতেই হবে। আচ্ছা 6 কি কমন, আমি যে না 6 কিন্তু আছে উপরে, তাহলে 6টা নিতেই হবে। 7 কি কমন, আমি যে হ্যাঁ, তার মানে যারা যারা কমন, এটা একটা কমন আর এটা একটা কমন, এই দুটোকে একবার নেবে আর বাকিগুলো তোমাকে নিতেই হবে। তাহলে 7ও নিতে হচ্ছে, 8ও নিতে হচ্ছে, 9ও নিতে হচ্ছে, 10ও নিতে হচ্ছে। এটাই হলো এ ইউনিয়ন বি। এটা না বোঝার মতো কি আছে? দুটো সংখ্যা তাদের লসাগু করার নিয়ম কি? লসাগু মানে হচ্ছে যেগুলো যেগুলো তার কমন মাল্টিপ্লায়ার সেগুলো তো নেব, যেগুলো যেগুলো কমন নয় সেটাও নেব। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? Yes, sir. ব্যাস এইটুকু নোটেশন, যে নোটেশনটা থেকেই আমার যাবতীয় কিছু হয়ে যাবে, কিচ্ছু নেই। নেক্সট চলে আসো ইন্টারসেকশন। ইন্টারসেকশনকে বলা হয় মিট, মানে যেখানে মিট করেছে। ইন্টারসেকশন করেছো মানে সাক্ষাৎ করেছো, গুগল মিট বলি না, তা কোথায় তুমি ইন্টারসেকশন করেছো, মানে কোথায় গিয়ে সবাই জমায়েত হয়েছো, তা আমি কি গুগল মিটে, তাহলে মিট করেছো, তাহলে মিট করেছো ওই জন্য বলা আছে মিট। তা গুগল মিট সেটা হচ্ছে ইন্টারসেকশন। হোয়াট ইজ দিস? পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে কি ধরনের এটা কথাবার্তা? লেট এ অ্যান্ড বি বি টু, তোমরা বলতে পারো সাবসেট অফ ইউনিভার্সাল সেট। যদিও ইউনিভার্সাল সেটটার ডেফিনেশন আমি আলাদা করে বলিনি, তো ওটা আলাদা করে বলার দরকার। ওটা ইউনিভার্সাল সেট, অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সেটটাকে এস দিয়ে লেখা হয়, বড় সেট, সব থেকে বড় সেট, মানে সবাই ওর সাবসেট। অ্যাকচুয়ালি এগুলো সব বলা উচিত, এইচএস এ আছে, রিভিশন করছি, সেই জায়গাতে বলে কি লাভ? নোটেশনগুলো যেগুলো বললে তোমাদের উপকার হবে সেটা বললেই যথেষ্ট। এ আর বি বি টু সেট, বি টু সাবসেট অফ ইউনিভার্সাল সেট এস, যদি তাই হয় তাহলে দেন intersection of A and B is denoted by, ইন্টারসেকশন কে কি করে ডিনোট করা হয়? বলতে ওটাকে ডিনোট করা হবে A ইন্টারসেকশন B, মানে ইউটাকে উল্টে দেবে, and defined by কিভাবে ডিফাইন করবে? A ইন্টারসেকশন B সমান সমান সেই সমস্ত x belongs to S, মানে ইউনিভার্সাল সেটেরই এলিমেন্ট, কিন্তু কি হতে হবে? মিট করবে যারা। তো সবাই যে জায়গায় জমায়েত হয়েছে, তাহলে সবাই জমায়েত হয়েছে মানে কমন পোর্শনটা, কমন পোর্শন মানে কি এক্সটা এ তেও থাকতে হবে অ্যান্ড এক্সটা বি তেও থাকতে হবে। তাহলে এ আর বি দুটোর মধ্যেই যদি থাকে তাহলে ওটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন, কমন পোর্শন। যদি আমাকে ফাইনালি বলো যে আসলে ইন্টারসেকশন মানে কি রে বাবা, তাহলে বলবে তুমি ইন্টারসেকশন মানে জিসিডি, মানে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। জিসিডি ইন্টারসেকশন একদম গসাগুর মতো কথাবার্তাগুলো হবে। গসাগু মানে কি? যেটা যেটা মিল আছে কমন, তাদেরকে নেব। তাহলে ধরো আমি কথা বললাম, ভ্যান ডায়াগ্রামটা কি হবে? মনে করো এটা ইউনিভার্সাল সেট এস, আর ইউনিভার্সাল সেটের এ বলে একটা সেট হচ্ছে দিস ওয়ান, আর বি বলে সেট হচ্ছে দিস ওয়ান। তাহলে ধরো এটা এ, এটা বি, তাহলে ওদের ইন্টারসেকশন মানে এই কমন পোর্শনটার কথা বলা হচ্ছে। তাহলে ওদের ইন্টারসেকশন মানে শুধু এই কমন পোর্শনটা, তাহলে বাকি পোর্শনগুলো আমি নেব না। ইন্টারসেকশন মানে শুধু এই কমন পোর্শনটা, এটাকে বলা হচ্ছে যে মিট করেছে যে জায়গায়। তাহলে তোমরা যদি আমাকে বলো যে প্রবলেম যে কোনো একটা অঙ্ক দিলে কেমন হবে, আমি সেম প্রবলেমে নিচ্ছি, সেম 2 4 6 7 8। বি সমান সমান হচ্ছে 4 4 7 9 10। ওকে, তাই যদি হয় তাহলে বলো তো রে বাবা। হ্যাঁ 4 আর 7 হবে তাহলে। তাহলে এর ইন্টারসেকশনে কি হবে? যারা যারা কমন তারা হবে 4 কমন,
আর 7 কমন, আর কি কেউ কমন? আমি বলছি না, তাহলে এর ইন্টারসেকশন হবে 4 আর 7, এটা তো গসাগুতে তাই করেছো। তাহলে ইউনিয়ন বলে একটা নোটেশন পেলে আর ইন্টারসেকশন বলে একটা নোটেশন পেলে, ইউনিয়ন বলে একটা নোটেশন পেলে, ইন্টারসেকশন বলে একটা নোটেশন পেলে। মেঘনা কি বলছো স্যার, নাম্বারগুলো কি পরপর? ওরকম কোনো কথা না, সেটের মধ্যে ডিস্টিং অবজেক্টের কালেকশন আছে, তারা হ্যাপাজেট হতে পারে, কোনো অসুবিধা নেই। ধরে নাও কেউ কেউ বললো যে 5 8 2 3 1, এটাও সেট। সো নাম্বারগুলো পরপর নেওয়ার দরকার নেই, কমা দেবে, শুধু একটা কমা দেবে। সেট মানে তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে 2 4 6 আর 4 6 2 এরা কি সমান? আমি বলছি হ্যাঁ, দুটো সেট সমান, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই সমান। তাই নাম্বারগুলোকে পরপর নিতে হবে এমন কোনো কথা নয়। ক্লিয়ার বাবা? তো এই গেল এ ইন্টারসেকশন বি কাকে বলে, তার গল্পটা পেয়ে গেলাম। এরপর আরেকটা ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে পূরক। পূরক বলতে কি বুঝি? মানে বিপরীত শব্দ, বিপরীত কথাটি। কিন্তু বিপরীত কথাগুলো ছোটবেলায় যে বিপরীত কথাগুলো পড়েছিল সেগুলো যেন মিথ্যে কথা, ঠিক নয়। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তো রে বাবা, আকাশের বিপরীত কি? তোমরা বলবে পাতাল। আকাশের বিপরীত পাতাল, তোমাদের মনে হচ্ছে? আকাশের বিপরীত পাতাল, ঠিক বলছি? আকাশের বিপরীত কি হওয়া উচিত? অপোজিটটা কি হওয়া উচিত? অপোজিটটা তাহলে হওয়া উচিত আকাশটা নয়, তাহলে বাকিটা কমপ্লিমেন্টারি। কিন্তু তাই ধরো কথা কথা বলা হলো যে রিচ ম্যান মানে মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির বিপরীত কি? ভিখারি, পুয়ার ম্যান। না, মুকেশ আম্বানি বাদে সবাই। কারণ একদম পুয়ার ম্যান, কিছুই নেই, ভিক্ষে করে খায়, তাদের বাদ দিয়েও তো আমরা আছি, অনেকজন আছে তো মিডিল ক্লাস ম্যান, মিডিল ক্লাস, উচ্চ, হায়ার ক্লাস, কত কত ধরনের আছে, সব ধরনের আছে। তাহলে মুকেশ আম্বানির বিপরীত মুকেশ আম্বানি বাদ দিয়ে বাকি সব, তাহলে ওটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। ধরে নাও যে জেন্টেলম্যান, জেন্টেলম্যানের বিপরীত কি? জেন্টলম্যান বাদ দিয়ে বাকি সবাই। বাকিগুলো স্যার জেন্টেলম্যান, জেন্টেলম্যান বিপরীত মানে জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক, আর জেন্টেলম্যান বিপরীত হচ্ছে অভদ্র। এবার অভদ্র বলতে কি বুঝবো? বলে জেন্টেলম্যান মানে স্যার টাই কট পরে থাকবে, ওনাদেরকে জেন্টেলম্যান। উকিল লোকগুলোকে জেন্টেলম্যান। জেন্টাল ওম্যান হবে, জেন্টেল ওমেন বিপরীত আছে। তো জেন্টেলম্যান দেখবে দেখবে টাই কট পরে আছে, তাদেরকে জেন্টেলম্যান বলছে। তাহলে যদি টাই কট পরে কেউ না থাকে তাদেরকে আর জেন্টেলম্যান বলছে না। প্রকৃত ডেফিনেশন কি তাই হওয়া উচিত? দেখবে আমার ছেলের বইতে না জেন্টেলম্যান কথাটি বলার পর সঙ্গে সঙ্গে পাশে একটা ছবি দেওয়া আছে। আর স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে স্ট্রেঞ্জারকে দেখে দরজা হঠাৎ করে খুলবে না, স্ট্রেঞ্জার তোমাকে ধরে নিয়ে যেতে পারে, স্ট্রেঞ্জার। ওটার পাশে একটা ছবি দেওয়া আছে, কি জানো তো? উস্কো ফুস্কো চুল, দাড়ি ফাড়ি আছে, এরকম স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার ছবি। কারণ ভৌতিক তো কিছু দিতে পারবে না রে বাবা, ভূতের মতো দেখতে, সে হচ্ছে স্ট্রেঞ্জার, ওটা তো দেবে না। স্ট্রেঞ্জারের ছবি দেখে আমার ছেলে কল্পনা করতে শুরু করলো যে মনে হয় স্যার দাড়ি ফাড়ি, ছেলে হয়তো বলো পাপা মনে হয় দাড়ি ফাড়ি থাকলে তারা মনে হয় ভয়ঙ্কর লোক, স্ট্রেঞ্জার। জেন্টেলম্যানের ছবি দেখে সে হয়তো কট্টাই পরা আছে, তারপর হয়তো আমাকে প্রশ্নও করতে পারে যে পাপা তুমি জেন্টেলম্যান নও। বলে কেন রে? বলছে তুমি তো কট্টাই পরনি, তাহলে জেন্টেলম্যান কি করে হবে? মানে জেন্টেলম্যানের ডেফিনেশন ভাবো, বাবা মা যাদেরকে আমরা দেখে এসেছি এতদিন ধরে, হয়তো কেউ কেউ লুঙ্গি পরে থাকে, পাঞ্জাবি পরে থাকে, কুর্তা পরে থাকে, তারা জেন্টেলম্যান নয়। জেন্টেলম্যান হতে গেলে ওই ড্রেসটাই থাকতে হবে। তার এটা কিন্তু ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, যাই বলো না কেন। তার পাশের ওই ছবিটা রিলেট করা যাচ্ছে না। রিলেট কার রেসপেক্টে বলছো? আপেক্ষিক। কাদের রেসপেক্টে বলছো? যেটা অফিস কালচার তার রেসপেক্টে বলছে, হ্যাঁ তারা ঠিক আছে যে অফিস কালচারে যে জেন্টেলম্যানকে ওইভাবে বোঝা যাচ্ছে। বাকি যদি ওরকম ফর্মাল ড্রেস পরে আসে তাহলে সে জেন্টেলম্যান নয় অফিস কালচারে। কিন্তু সব জায়গায় রেসপেক্টে বললে তো ভুল হয়ে যাবে।
তো ওরকম টাইপের কথাবার্তা, জেন্টেলম্যান, অপোজিট টার্ম বা স্ট্রেঞ্জার, সেগুলো কিন্তু কার রেসপেক্টে বলছো সেটাও একটা ব্যাপার স্যাপার। ছোট বাচ্চা তো, তাদের মধ্যে না মানে এমন মনের মধ্যে গেঁথে যায়, সেটা থেকে আর বেরোবে না। তুমি যেভাবে শেখাবে সেইভাবে শিখবে, এমন একটা জিনিস হয়। যাই হোক, তো আমাদের এখানে কমপ্লিমেন্টারি কথাটির মানে হচ্ছে যে বিপরীত শব্দ নয়, মানে ওটা বাদ দিয়ে বাকিটা। যদি আমি বলি যে পুয়ার ম্যান, তাহলে পুয়ার বাদ দিয়ে বাকিগুলো, পুয়ার নয় তাই বাদ দিয়ে বাকিগুলো। যদি বলি আমি যে স্কাই, তাহলে সেটা পাতাল নয়, স্কাই বাদ দিয়ে স্পেসটাকেও বোঝানো হচ্ছে আমার কমপ্লিমেন্টারির মধ্যে। কথা বোঝা গেছে কি বলছে? এস অর নো? কমপ্লিমেন্টারি কথাটি মানে হচ্ছে পূরক। আর পূরক কথাটি তোমরা যখন এতে পড়েছিলে যে পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তোমার পুরোটা, আর যে কোণটা 90 ডিগ্রির মাইনাসটাকে বলা হচ্ছে পূরক। মানে যদি 30 ডিগ্রি হয় তাহলে তার পূরক মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি হলো? কমপ্লিমেন্ট হলো। 90 থেকে বাদ, 90 থেকে বাদ। সম্পূরক মানে কি? সম্পূর্ণভাবে পূরক মানে কি হচ্ছে? সম্পূরক মানে হচ্ছে তোমার 180 থেকে বাদ। মনে পড়ে এগুলো কথাবার্তা? ওই পূরক টার্মটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি ডেফিনেশন কি হবে? লেট এ সাবসেট অফ এস, এস হচ্ছে ইউনিভার্সাল সেট। এসটা কি? এসটা কি? ইউনিভার্সাল। মানে এটা বিশাল বড় ভূমিকা পালন করবে, এটা বিশাল বড় ভূমিকা পালন করবে, সেটা আমি তোমায় বলছি। তাহলে এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট। যদি তাই হয় তাহলে দেন complement of A is denoted by complement of A is denoted by A complement, A মাথায় C, অথবা সংক্ষেপে কেউ কেউ না A প্রাইম দিয়ে ডিনোট করে, ড্যাশ দিয়ে ডিনোট করে, and defined by কি নিয়ম রে বাবা? AC মানে হচ্ছে সেই সমস্ত এক্স গুলোর কথা বলছি যারা এস এর এলিমেন্ট, সাচ দ্যাট এক্স গুলো যেন এ তে না থাকে। তাহলে এ তে না থাকলে তাদেরকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। তার মানে উল্টোটা, এ তে না থাকলে কমপ্লিমেন্টারি। এবার আমি তোমাদেরকে বলছি ব্যাপারগুলো। ধরে নাও ইউনিভার্সাল সেটটা আমার দিস ওয়ান, ওকে, এটা ইউনিভার্সাল সেট। আমি বলেছিলাম এই ইউনিভার্সাল সেটটা বিশাল বড় ভূমিকা পালন করবে। কার রেসপেক্টে বলছো সেটা বিশাল বড় ভূমিকা পালন করবে। কথার কথা বলা হলো যে আমার এই সেটটা হচ্ছে এ, ওকে, ঠিক আছে রে বাবা, এ মানে ভেতরে পয়েন্ট। তাহলে এর কমপ্লিমেন্টারি মানে বাইরের পোর্শনটাকে বলা হচ্ছে, তাহলে এই বাইরের পোর্শনটা এর কমপ্লিমেন্টারি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস অর নো? এ বাদ দিয়ে বাকিটা আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ছবিটা হচ্ছে ধরো এই নিচের পোর্শনটা আমার এ, বুঝলে? এ যদি নিচের পোর্শন হয় তাহলে এর কমপ্লিমেন্ট মানে বাইরেরটার কথা বলা হচ্ছে, এর কমপ্লিমেন্ট বাইরের কথা বলা হচ্ছে। এবার তুমি ভাবো আমি কি করলাম, এস হচ্ছে আমার কান্ট্রি, পুরো ইন্ডিয়াটাকে নিলাম, মানে ইন্ডিয়ার মধ্যে যত মেম্বার আছে সবাইকে নিয়েছে, পার্সনগুলোকে। তাহলে সেই জায়গায় এ বলে সেট নিলাম, সেটা কি না একজন রিচ ম্যান, মুকেশ আম্বানি বা আম্বানিকে নিলাম, রিচ ম্যান একজনকে নিয়েছে, একটা পার্সন, ধরে নাও একটাই পার্সন এ। তাহলে এবার এর কমপ্লিমেন্ট মানে কি হবে? তুমি তো পুরো ইন্ডিয়াটা নিয়েছো, তাহলে এর কমপ্লিমেন্ট মানে মুকেশ আম্বানি বাদ দিয়ে বাকি সবাই, তার মধ্যে আমরাও পড়বো, তোমরাও পড়বে, সবাই যতজন আছে সবাই পড়বে। কথা বোঝা গেল কি বললাম? ইয়েস অর নো? হ্যাঁ না না? মানে কি স্যার আমরা বলতে পারি a প্লাস a কমপ্লিমেন্ট সমান s? প্লাস তো প্লাস আবার কি হয়? ইউনিয়ন বলো, ইউনিয়ন হলে ঠিক আছে, হ্যাঁ ইউনিয়ন, একদম অবশ্যই। এবার ভাবো এটা না আমার এত বড় সেট নয়, এসটা এত বড় সেট নেব না আমি। তুই বলছিস কত বড় সেট নেব? আমি যে এটা নেব, 3-4 জন মেম্বার আছে, তার মধ্যে আছে বিশাল একজন রিচ ম্যান, মনে করো টাটা কেন, মনে করো টাটা আছে, তারপরে হচ্ছে আদানি আছে। এখন আদানি, টাটা এরাই তো সব বড় বড় লোক না? আরো আপনার নামটা লিখে নিন।
আচ্ছা আমার নামটা লিখছি, ভেরি পুয়ার পারসন, এস। ওকে, দেন দেন আমি আম্বানিকেও লিখছি, তাহলে আম্বানিকেও লিখলাম, হলো, ব্যাস এটা গেল। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ভেরি রিচ পারসনকে নিচ্ছি, সেটা হচ্ছে এ, সেই সেটের মধ্যে কি থাকবে, আম্বানি থাকবে, ভেরি রিচ পারসন, কথা বলছি, ভেরি রিচ পারসন, আম্বানিকে রাখলাম। তাহলে এই ভেরি রিচ পারসনের কমপ্লিমেন্টের মধ্যে কে থাকবে, আমিও থাকবো, তাহলে বুঝতে পারছো? তাহলে ভেরি রিচ পারসনের কমপ্লিমেন্টের মধ্যে আমিও থাকছি, টাটা তো থাকবে, টাটার ইকুইভ্যালেন্স হিসেবে আদানিও থাকবে, আর আমিও আছি ভেরি রিচ পারসনের কমপ্লিমেন্টে। ভেরি রিচ পারসন, তাহলে আমরা ভেরি পুয়ার পারসন নই, কিন্তু টাটা তো ভেরি পুয়ার পারসন নয়, আদানি তো ভেরি পুয়ার, আমি হতে পারি, কিন্তু ভেরি পুয়ার পারসন তো নাও হতে পারে, তার মানে এদের কমপ্লিমেন্ট এটা। তাহলে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন করে যদি এস হয়, তাহলে একটা আর একটার কমপ্লিমেন্ট। এবার বোঝা গেছে? ইয়েস না ক্লিয়ার? কি কমপ্লিমেন্টারি নিয়ে কোনো সমস্যা আছে? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারি কথাটির মিনিংই হচ্ছে যে ওই টার্মটা বাদ দিয়ে বাকিগুলো, কমপ্লিমেন্টারি মানে ওটা বাদ দিয়ে বাকিগুলো। তারপরে মাইনাস কি হবে না হবে সেগুলো পরে আসবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এসটা তুমি নিয়েছো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে রে বাবা, আর এ বলে সেট নিয়েছো, সেটা হচ্ছে 2n such that n belongs to ন্যাচারাল নাম্বার। মানে বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইভেন ইন্টিজার, জোড় সংখ্যাগুলো, ইভেন ইন্টিজার জোড় সংখ্যাগুলোকে বলা হচ্ছে। এবার যেহেতু নেগেটিভ নাওনি, সেই জন্য পজিটিভ ইন্টিজার, ইভেন পজিটিভ ইন্টিজার। এবার বলো তো রে বাবা, কমপ্লিমেন্টটা তাহলে কি হবে? অড পজিটিভ ইন্টিজার। অড পজিটিভ ইন্টিজার গুলোকে কিভাবে লিখবে? 2n - 1 such that n belongs to this one। তোমরা কি আমার কথা বুঝতে পেরে গেছো? বিজোড় সংখ্যাগুলো, তাহলে এ কমপ্লিমেন্ট দিয়েছো, তাহলে এই সেটের কমপ্লিমেন্ট কি হবে সেটা বুঝে গেল। যে কোনো সেট তুমি যদি জেড নাও, তাহলে ন্যাচারাল নাম্বারের কমপ্লিমেন্ট কি হবে? নেগেটিভ ইন্টিজার গুলো। তো কমপ্লিমেন্টারি কি জিনিস সেটা তুমি মুহূর্তের মধ্যে বুঝতে পারবে। এরপরে আরো বেশ কিছু প্রপার্টি আছে, আমি নেক্সট কালকেই ক্লাস করব, সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো কালকে আমাদের যেমন শিডিউল ক্লাস হয়, সেই ক্লাসটাতে আমরা বলে দেবো। আমার মনে হয় সেট থিওরিটা দুটো ক্লাসে বলে নেওয়া উচিত, কারণ এর হাজারো গান্ডা প্রপার্টি আছে, ওই প্রপার্টিগুলো খালি টাচ করে যাব। প্রুফ না করলেও ভিজুয়ালাইজেশনটা যদি আমি করে দিতে পারি, যে তোমরা অন্তত যদি বলতে পারো হ্যাঁ স্যার এমনি তো বোঝা যাচ্ছে, ব্যাস ওই প্রপার্টিগুলো ইউজ করে ফিউচারে আমরা অনেক কিছু করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বোঝার মতো কিছু বলছি না। শুধু একটাই রিকোয়েস্ট, রেগুলার ক্লাসটা করো, জাস্ট পরপর ফলো করো, সাবজেক্ট ভালো লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ রিলেশন ম্যাপিং দীর্ঘদিন পড়াচ্ছি, আমার কাছে রিলেশন ম্যাপিংটা একদম ছোট বাচ্চার মতো একটা টপিক। ওই টপিকসটা কোনো মানেই নাই, যে এর থেকে ভালো টপিক দেওয়া উচিত ছিল আমার কেন যেন মনে হয়। তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আগের সেমের থেকে এই সেমটা কি কঠিন, আমি বলছি আগের সেমের থেকে 1000 গুণে সহজ, 1000 গুণে, সত্যি। কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট যেহেতু, সেই জন্য একটু গন্ডগোল মনে হতে পারে নিয়ম, কিন্তু ক্লাসিক্যালটা একটু অন্যরকম আছে। ক্লাসিক্যালটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলাস মনে হবে। ক্লাসিক্যাল থিওরি অফ ইকুয়েশনের 2-3টে অঙ্ক করে দিলেই পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো ওটা ক্লাসিক্যালটা তোমার ক্যালকুলাস, এটা তোমার অ্যাবস্ট্রাক্টের জায়গাটা একটু বস্তু নিরপেক্ষ হওয়ার জন্য কনসেপচুয়ালি ভাবতে হবে। আর লিনিয়ার মানে হচ্ছে রৈখিক মানে 1 ডিগ্রি ইকুয়েশন। লিনিয়ারে যা কথাবার্তাগুলো বলবো সেটা হচ্ছে 1 ডিগ্রি ইকুয়েশন। 1 ডিগ্রি ইকুয়েশন কঠিন হতে পারে না। আমি 2 ডিগ্রি ইকুয়েশন নিয়ে তো আলোচনাই করছি না। তো লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে 1 ডিগ্রি ইকুয়েশন, যেখানে 2 থাকবে, ধরো এক্স এর স্কোয়ার আছে, তার মানে ওটা লিনিয়ার অ্যালজেব্রার অঙ্ক নয়। তো 1 ডিগ্রি ইকুয়েশন আরো বেটার লাগবে, আশা করি বুঝতে পারবে, ঠিকঠাকই লাগবে। আর এই সেম জিনিসগুলো কন্টিনিউ করে কিন্তু পরের সেমিস্টারগুলোতে এগিয়ে নিয়ে যাব। আমি কিন্তু তোমাদের ফিউচারের জন্য রেডি করছি, ফিউচারের জন্য। এইটুকু বলে রাখি, তোমরা এই সেমিস্টার তোমরা যেখানে খুশি পড়ো, কোনো অসুবিধা নেই। তোমার যেখানে ভালো লাগছে, যে স্যারের সঙ্গে তোমার টন্টিংটা ভালো লাগছে, যে স্যার আমি বুঝতে পারছি, আমার বেটার লাগছে, তো যে স্যারকে ভালো লাগছে সেই স্যারের কাছে পড়ো, কোনো অসুবিধা নেই। না আমাদের কাছে পড়তে হবে এরকম কোনো ব্যাপার না।
কিন্তু রেগুলারিটি মেনটেন করলেই ভালো রেজাল্ট হবে। এবার পরের সেমিস্টারগুলোতে কি হয়, যেহেতু পরের সেমিস্টারগুলোতে আমাদের টপিকসগুলো অনেকটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরের সেমিস্টারে তোমরা জয়েন করলে ধরো অনেকে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এবার একটু ডিফারেন্স হচ্ছে, অন্যরকম একটা পার্থক্য হচ্ছে। কারণ সেমিস্টার 6 যেমন এখন পড়াচ্ছি বা সেমিস্টার 4 যেমন হচ্ছে, তোমার সিনিয়র দাদা দিদি তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বুঝতে পারবে যে ওরা কতজন পড়ে। এতজন যে স্টুডেন্ট আছে ভাবতে পারবে না যে ওরা এতজন পড়ে, মানে সব বিভিন্ন টিচারের কাছে চেক করা হয়ে গেছে, তারপরে ওরা এসে আমার কাছে পড়ছে। সাপোর্ট পাবে, সাপোর্টটা কেন বলছি, কারণ অলরেডি 6 জন আমরা আছি, কালকে আমরা আইপিএল খেলা দেখতেও গেছিলাম, যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে, শুধু ম্যাথমেটিক্স, একজন সাপোর্টের একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটা শুধু ডাউট ক্লিয়ারেন্সের জন্য। ও ডাউটগুলো সব ওখানে বলে দেবে, জেনুইন ডাউট হলে সব বলে দেবে। প্লাস আমি যেভাবে পড়াবো তোমাদের ডাউট থাকবেই না, খুব একটা ডাউট থাকে না, সাধারণত খুব একটা ডাউট থাকে না, তবু ডাউট হতে পারে, সেই ডাউটটা পাবে। তো একটা সাপোর্টের একটা নাম্বার আছে, অ্যাপ সংক্রান্ত যাবতীয় কিছু ওকে বলবে। 2 জন, আমার একজন টাইপ করে দেয়, একজন শুধু অনলাইন টেস্ট ক্রিয়েট করে দেয় আর অ্যাসাইনমেন্টগুলো দেখে। নিশান আছে, প্লাস ফিজিক্সের আজিজ স্যার আছে, প্লাস কেমিস্ট্রির হচ্ছে সুদীপ স্যার আছে, পাইথনের ওয়াসিম স্যার আছে। এতজন, অনেকজন, পুরো একটা টিম, সেই টিমটা পড়াচ্ছি মানে উপকারী হবে, তোমরা ফিল করবে, বুঝতে পারবে যে না একটা কিছু হচ্ছে, মানে খুব হালকার উপর দিয়ে যাবো না, ভালোভাবেই যাওয়া হবে। ঠিক আছে, ওকে, নেক্সট দিন দেখা হবে, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো স্যার বলছিলাম ওই কেমিস্ট্রি ডেমো ক্লাসটা একটু গ্রুপে দিয়ে দেবেন। দিয়ে দেবো চিন্তা।